আমার প্রবলেম হচ্ছে যে আমার ফ্যামিলি দিক থেকে আমার বাবা বডি মিস্ত্রি ছিল, গাড়ির বডি মানে গাড়ির হচ্ছে উনি মেকানিক, ওকে, নিজের ছিল, বিজনেস ছিল। আর ছোটবেলা থেকে দেখে আসছি যে আমার বাবা ফার্স্ট একটা মহিলাকে বিয়ে করে। আপনার মা কি প্রথম স্ত্রী ছিল? আমার মা প্রথম ছিল। তো মহিলাটা ছিল আমাদের বাসার কাজের বুয়া বলে আমাদের বাসায়। বয়স কত বা আপনি কোন ক্লাসে পড়ছেন? আমি অনেক ছোট, একদম ছোট, পরিবারের বড় সন্তান আপনি? হ্যাঁ, সবার বড়। আচ্ছা। তো ছোটবেলা থেকে এগুলো দেখতেছি। তো আমার মা অনেক সুন্দর। তারপর আর যে মহিলাটাকে আমার আব্বু বিয়ে করে উনি অনেক খারাপ দেখতে ছিল, অনেক মানে খারাপ বলতে খারাপ না, আমার আম্মুর কাছেও কিছুই ছিল না। তো ছোটবেলা থেকে দেখেছি যে ওই কারণগুলোর জন্য আমার আম্মুকে অনেক টর্চার করা হতো। তো আমাদেরকে মানে বলতো যে মার সাথে থাকবা নাকি আমার সাথে থাকবা, মার সাথে থাকলে চলে যাও, কিচ্ছু দিব না, এরকম। মানে ছোটবেলা থেকে আমরা 3 বোন ছিলাম, এক ভাই, 4 জন, তখন তো ভাই ছিল না। এরকম মানে মারামারি দেখতাম, এগুলো দেখলে খুব ভয় পেতাম, কান্নাকাটি করতাম। তো এগুলো দেখতে দেখতে ছোটবেলা থেকেই আর কি নিজের মধ্যে কেমন যেন হয়ে গেছি, মানে কারোর সাথে কথা বলতাম না, খুব বদমেজাজি হয়ে গেছি। মানে এগুলো দেখতে দেখতে আর ভালো লাগতো না। আচ্ছা। পড়াশোনাটাও ঠিক মতো করতে পারি না। এত ভালো একটা আমার আব্বু এত ভালো বিজনেস করার পরেও দেখা গেছে এসএসসিটা দিলাম, আমার আম্মু নিজের মানে গোল্ড রিং সেল করে তারপর আমাকে করে এক্সাম দেয়। তো তখন ফার্স্ট আমি নাচ শেখার পর দেখলাম যে ওইখানে অনেক মেয়েরাই নাচে প্রোগ্রাম করে। আবার চিন্তা করতাম যে প্রোগ্রাম করতে যাব, বাবার সম্মানটাও তো দেখতে হয়, মানুষ খারাপ বলবে। তো এই জন্য আর ওইরকম প্রোগ্রাম করতাম না। হাতের কাজ শিখলাম, ওইখান থেকেও ভালোই, ওইখান থেকে আমাকে সার্টিফিকেট দিয়ে দেয়, মানে কারচুপি কাজের। ওইখান থেকে আমি সার্টিফিকেট পাই। এটা কি এসএসসির পরে নাকি এসএসসির আগে? এসএসসির পরে। আগে না, কাজটা শিখি, হাতের কাজটা শিখি এসএসসির আগে, মানে সমসাময়িক সময় আর কি। ওকে, হ্যাঁ, এগুলোর মধ্যেই। তারপর পার্লারের কাজ শিখি। মানে মোটামুটি বলা যায় যে আমার একটা জেদ ছিল যে আমার বাবা যাই করছে আমি এমন কিছু করব, পড়াশোনাটা তো আর সম্ভব হচ্ছে না, আমি এমন ভাবে মানে আমার কাছে পড়াশোনা ছাড়া এমন কিছু বাদ দিব না যেটা আমি পারি না। তো মোটামুটি আমি সব কিছুই পারি আর শিখেছিও। তারপর ওই নাচ যখন শিখতাম ওই সব কাজের পাশাপাশি নাচটা রাখছি। রাগ উঠলেই আমি অনেক ভাঙচুর করতাম, আর সেটা ঘরেই, আর নিজের উপরে অনেক দেখা গেছে লাইক হাত পা কাটতাম। ওই ছোটবেলা থেকে রাগটা বাড়ে আর কি। আচ্ছা। আর বাড়তে বাড়তে এতই বাড়ে যে মানে এক পর্যায়ে দেখা গেছে যে ঘুমের ওষুধটা বেশি খেতাম। আচ্ছা। ঘুমের ওষুধটা বেশি খেতাম। মাঝখানে এমন হয় যে ঘুমের মানে ফার্মেসিগুলোতে একটা নিয়ম করে দেয় যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিবে না। তো তখন মানে পাগলের মতো করতাম যে ঘুমাতে না পারলে, আমি এখনো পর্যন্ত ঘুমাতে পারি না, তো হাত পা কাটাকাটি করতাম, বিশেষ করে পায়ের হাঁটুর দিকটা কাটতাম যেন কেউ না দেখে। তারপর আম্মু দেখলো যে আমার অবস্থা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে, প্লাস আমার আব্বুই উল্টাপাল্টা করতেছে, আমি বড় হচ্ছি। এগুলো আসলে মানে একটা মেয়ের জন্য, একটা ফ্যামিলিতে একটা মেয়ের জন্য এই দিকগুলো অনেক খারাপ। যে ফ্যামিলিতে যদি কেউ শুনে যে বাবা এরকম করতেছে, সেখানে বিয়েতেও সমস্যা হয়, প্লাস মেয়েগুলোও মানে অনেক মানে যেমন আমি বিগড়ে যাচ্ছিলাম। তখন আম্মু বলে যে ওরে একটা কিছু দিয়ে ব্যস্ত রাখতে হবে যেন ও এই দিকগুলোতে নজর না দেয়, বা এই দিকগুলোতে যেন মন না আসে। নিজের উপর নিজের রাগ লাগে, কেন এমন একটা ফ্যামিলিতে জন্ম হলাম। আর আমি আমার যেটা আমি ভুল মানে সবচাইতে বড় অপরাধ হয়েছে, আমি আমার মার সাথে খুব খারাপ ব্যবহার করতাম। তো মা শুধু কান্নাকাটি করতো, কিছুই বলতো না, শুধু কান্না করতো, বলতো তোর বাবা এগুলা করে আর তুইও কথা শোনাস। আমি জানি না আমি কেমন দেখতে, বাট আমার ফুপির ফ্যামিলি, আমার মার ফ্যামিলি সবার ভাষ্যমতে সবচেয়ে সুন্দর আমি। না অফকোর্স হয়তো বা মানে তারা ঠিকই বলেছে, কারণ আমরা যে ছবিটা দিয়েছি ফেসবুকে প্রিয় শ্রোতা এবং ইউটিউবে আমরা যে ছবিটা আপলোড করেছি তাতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই মেয়েটার জীবনে আসলে এই ধরনের সিক্রেটস। মানুষের সৌন্দর্যটা আসলে মনে বাহ্যিক দিক থেকে না, তারপরেও লুক একটা অনেক বড় ফ্যাক্ট নিঃসন্দেহে। তো সেই জায়গা থেকে অফকোর্স শি ইজ বিউটিফুল। হ্যাঁ, তারপর অনেক বিয়ের প্রস্তাব আসতো, আমি রাজি হতাম না, কারণ তখন আমার মনে হয় না মানে বিয়ে জিনিসটাকে আমি অনেক হেট করতাম, যে এইগুলো দেখতেছি আমার সাথেও যদি এগুলো হয়, মানে আমার মনের মধ্যে একটাই ছিল যে আমি বিয়ে করব যদি আমাকে ছেড়ে চলে যায়, এই ভয়ের জন্য আমি সংসার জিনিসটা পছন্দ করতাম না, ভয় পেতেন। তারপর এই যে এগুলো দেখতাম, বাবা মার মারামারি,
মানে আমি এতটাই হয়ে গেছিলাম যে আমি উল্টাপাল্টা ভাবে যে আমার বাবা এগুলা করে, আমি রাগ করে আমি অনেক ছেলে ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করতাম, আচ্ছা টি শার্ট পরে ঘুরতাম, তারপর মানে উল্টাপাল্টা যেইভাবে বাবাকে ছোট করা যায়, মাকে ছোট করা যায়, ইচ্ছা করে এগুলো করতাম ওই রাগের বশেই। তো এইগুলোর জন্য অনেক এলাকা থেকে অনেক রেকর্ড আসতো, বলতো যে এগুলা কি করে মেয়ে, এরকম বাবা যদি এরকম চলে, মেয়ে এরকম চলাফেরা করে কেমন লাগে। তো বিয়ের প্রস্তাবগুলো আসলে আমি দেখতে আসতো, তারপর আমি বলতাম আচ্ছা আমি ছেলের সাথে কথা বলবো। ছেলের সাথে কথা বললে আমি উল্টাপাল্টা কথা শোনাই দিতাম, আমি না এটা করি, আমি সিগারেট খাই, আমি হাত কাটি, এটা সেটা করি, আমি কিন্তু আপনার বিয়ে করলে এগুলোই করব। তখন আর ছেলে রাজি হতো না, না করে দিত। মানে ছোটবেলা থেকে একটা জিনিস ছিল যে আমি কখনোই টিচার দিয়ে পড়ি নাই। খো-খো খেলার নাম শুনছেন? জি। ওই খেলাতেও আমি খেলছি। আর 2008 না যেন 9-তে পেপারে আমার ছবি আসছিল, আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম ওইখান থেকে স্যার ওরা সবাই বলে যে আমি তুমি পড়াশোনা করো। তো তারপর এসএসসি দেওয়ার পর আমি ভাবলাম যে না থাক, আর পড়াশোনা করে লাভ নাই, কারণ দেখা গেছে যে মার উপর অনেক চাপ পড়ে যাচ্ছে, মা এইখান থেকে সেখান থেকে টাকার ব্যবস্থা করতেছে। তো তখন পড়াশোনা বাদ দিয়ে হাতের কাজগুলো করতেছি আর এই যে ফ্রেন্ডদের নিয়ে ঘোরাঘুরি। তখন মিরপুর 11:30-তে একটা জব পাই আমি, সেটা হচ্ছে সিকিউরিটি অফিসের। সিকিউরিটি জব? না সিকিউরিটি বলতে উনি আমাকে, অফিসটা ছিল সিকিউরিটি অফিস, তো ওইখানে আমাকে বলছে যে তুমি রিসেপশনে বসবা, শুধু তুমি। আপনি লেখাপড়াটা কি তখন অফ করে দিয়েছেন? হ্যাঁ অফ করে দিয়েছি। কেন অফ করেছেন? এইসব আচরণের কারণে? এইসব আর দেখা গেছে পড়াশোনা চালাতে পারতেছি না, হচ্ছে না, কারণ একটা মেয়ের মানে টিচার ছাড়া অনেক কিছু লাগে, বই খাতা তারপর সব কিছু, এই জন্যই আর পড়ি নাই। তো ওই অফিসে স্যার যেদিন আমাকে বলে তুমি চাকরি করার জন্য আসছো, আমি বলছি জি স্যার। তুমি এতটুকু একটা মেয়ে, তুমি চাকরি করবা? যে স্যার এতটুকু মেয়ে আছে, আপনি আমাকে দেখেন, যদি ভালো লাগে রাখবেন, না ভালো লাগলে নাই। তো উনি আমাকে বললো ঠিক আছে তুমি 1 সপ্তাহ ট্রায়ালে থাকো। তো থাকার পর স্যার আমাকে এত বেশি পছন্দ করে ফেলে, বলতেছে যে ঠিক আছে মমো তুমি এখন থেকে এখানেই থাকবা। তো ওইখানে জব করি। সায়দাবাদ থেকে মিরপুর 11:30 অনেকটা রাস্তা, আমি সেই সকাল ভোরবেলা বের হতাম, আর যেতে প্রায় 2.5 ঘন্টার উপরে লাগতো, তারপর ওইখানে জব করতাম। তো স্যার বলতো যে তুমি এত কষ্ট করে আসো, তুমি এখানে রুম নিয়ে চলে আসো। তো একটা জিনিস আমি কখনো আমার ফ্যামিলিকে ছেড়ে দিইনি, যে ফ্যামিলি থেকে বের হয়ে যাই বা আমি একা থাকবো, এটা কখনো করি। ওখানে কি বেসিক্যালি আপনার ফ্রন্ট ডেস্ক অফিসার ছিলেন আপনি, রিসেপশনিস্ট ছিলেন? আচ্ছা। তারপর ওইখানে 1 মাস জব করার পর তারপর এর চাইতে ভালো একটা জব পেলাম। মানে দেখা গেছে যে এটা অনেক দূর হয়ে যায়, সেক্ষেত্রে আমার স্যালারি ছিল ওই সময়, আমার স্যালারি বলেছিল 8,000 টাকা, উনি দিয়েওছে 8,000 টাকা। তারপর মানে বসুন্ধরাতে আসলাম, বসুন্ধরা সিটিতে আমার এক দাদা আমাকে জব নিয়ে দেয়। ওইখানে ফার্স্ট ছিল 5,000, তারপর এরকম বাড়তে বাড়তে 8,000-এর মতো হয়। তো এরকম অনেক অনেক জায়গায় অনেক ভালো ভালো জব আসছে, ওইগুলোও করেছি। তারপর আম্মু মানে উল্টাপাল্টা তো চলতেছি, দিন দিন আমার রাগ শুধু বাড়ে। পরে আম্মু বলতেছে ওরে দেশেই রাখা যাবে না, আচ্ছা ও মানে ওর এই ফ্যামিলিতেই রাখা যাবে না, ওইখানে থাকলে পাগল হয়ে যাবে। তো আম্মু আমাকে কান্নাকাটি করে অনেক অজুহাত দেখায়, দেখ তুই তো পড়াশোনা ছেড়ে দিছোস, তোর বোনদের তোর ভাইদের পড়াশোনাটা হোক, তুই চলে যা, ওইখানে তুই ভালো থাকবি, আর তুই তো ওয়েস্টার্ন ড্রেস পরে চলাফেরা করা খুব পছন্দ করস, ওইখানে তোর মন মতো সব কিছু হবে। তখন আমি ট্রেনিং করলাম। তো তখন আম্মু বলতেছে, আমি বললাম আম্মু আমি কী কাজে যাচ্ছি? বলতে তুই ফ্রি ভিসায় যাচ্ছিস, তুই যে কোনো একটা কাজ করে নিতে পারবি। তারপর দেশের বাইরে যেদিন যাব, আব্বু কিছুই জানতো না। এমনিতে আব্বু আমাদের খুব আদর করতো, আমাদের বলতে আমাকে বেশি করতো, কিন্তু আমার ভাল লাগতো না যে এই আদরের দাম কি, তুমি যদি উল্টাপাল্টাই করো এই আদরের দাম কি, তুমি ওখানে আমাদের আদরটা তুমি অন্য ছেলে মেয়েদের দিতেছো। তো এগুলো চিন্তা ভাবনা করতাম। তারপর যেদিন আমি চলে যাব তার আগের দিন আমি ব্যাগ ট্যাগ গোছানো শেষ, আব্বুকে বলতেছি, আব্বু বলতেছি কি বলো, আমার সাথে একটু যাবা? কই যাব? বলছি, তারপর আমি আমার আব্বুর হাতটা ধরে কান্না করে দিছি, বলছি যে আব্বু আমি চলে যাব। তারপর আব্বু আর কোনো কথা বলে নাই, আর আমাকে নাও করে নাই যে যেও না বা কিছু, বা তুমি কেন যাচ্ছ, রাগ, মানে ওনার মধ্যে কোনো কিছুই দেখলাম না। জাস্ট একটু মন খারাপ হয়েছে যে আমি চলে যাচ্ছি, যে একটা মেয়ে, এত ছোট একটা মেয়েও চলে যাচ্ছে, এরকম কোনো কিছু আমার আব্বুর ভিতরে ছিল না। তো এয়ারপোর্ট যখন আমি মানে পুরো রাস্তা আমি কান্না করতে করতে
যাচ্ছিলাম। তো এয়ারপোর্ট যাওয়ার পর যখন আমি ভিতরে চলে যাব, আব্বু প্রচণ্ড কান্না করে, মানে আব্বুর কান্নাই ফার্স্ট টাইম দেখি, অনেক কান্না করে। তারপর আমি ওইখানে গেলাম, যাওয়ার পর আমি জর্ডান নামার পর 2টা প্লেন চেঞ্জ করতে হয়। ফার্স্ট আমাকে দুবাই না যেন আবুধাবিতে নামায়, 3 ঘন্টা পর তারপর আবার আরেকটা প্লেনে উঠতে হয়। তো দালাল আমাকে একটা লোকাল প্লেনের টিকিট করে দিছিল, ফ্রি ভিসা বলেছিল কিন্তু ফ্রি ভিসা ছিল না। আচ্ছা, প্লাস আমি এই যে যখন আমি যাচ্ছি প্লেনে ওঠার পর অনেক লং একটা জার্নি, আমি অবাক হই ওই জায়গায় যে আমাকে প্লেনে কোনো খাবার দেওয়া হয় না। এখন পরে শুনতে পারি, মানে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা খাবার কেন দিল না, বলতেছে আসলে তোমার টিকিটটা লোকাল প্লেনের টিকিট কাটা হয়েছে, এখানে কোনো খাবার দিবে না, খাবারের জন্য আলাদা টাকা দিতে হয়। তো আমি সম্পূর্ণ না খাওয়া ছিলাম। তো যখন আমি ওই দুবাই না যেন আবুধাবি নামাই প্লেনটা, তারপর 3 ঘন্টা আমি একটা বসেছিলাম, প্রচণ্ড ক্ষুধাও ছিল। তারপর একটা ছেলে বসা ছিল, ও দেখলাম যে কয়েন দিয়ে পানি নিচ্ছে, ওই যে ওইখানে মেশিনের মতো থাকে, কয়েন দিলে তারপর পানির একটা করে বোতল বের হয়। তো আমি বলতেছি ভাইয়া একটা কথা বলতেছি কি, আচ্ছা আমাকে একটু পানি দিলে ভালো হয়। তারপর উনি বলতেছে তুমি কি আসার সময় কোনো টাকা নিয়ে আসো নাই? যে ভাই আমি তো কখনো দেশের বাইরে আসি নাই, আমি কিছুই জানি না। তারপর উনি আমাকে একটা পানির বোতল কিনে দেয়, ওইটা নিয়েই আমি ওইটা অর্ধেকটা খাই, আর বাকিটা আমার সাথে ছিল যে আমি আবার প্লেনে উঠবো, আবার কতটা রাস্তা কে জানে, আবার কার থেকে খাবার চাইবো বা পানি চাইবো। তো ওই সারাদিন প্রায় 6 ঘন্টার উপরে, দ্বিতীয় প্লেনে 6 ঘন্টার মতো না খাওয়া ছিলাম। তারপর একটা এয়ারপোর্ট নামায়, একজন এসে নাম ডাকার পর মানে আমরা যারা আছি তাদের সবাইকে নিয়ে একটা গাড়িতে করে চলে যায়। তারপর ওইখানে আমাকে ফার্স্ট একটা বাসায় দেয়া হয়। তো ওই বাসাটায় হয় মানে একটা প্রবলেম হয় যে একটা বাঙালি মেয়ে নিয়ে আসা হয়। ওইখানে এরকম হয় ফার্স্ট যখন কেউ যায় তখন তার কাজগুলো দেখা দেওয়ার জন্য আরেকটা মেয়ে আসে, যে সেও বাঙালি পুরনো। হ্যাঁ, ওকে, আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, সে কাজ সম্পর্কে বর্ণনা দিচ্ছিল। আমার একটা বাঙালি আসে, তো ও এসে আমাকে বলতেছে, মানে ও আমাকে দেখে অনেক খুশি, আমি অনেক খুশি হই যে আমি একজন বাঙালি পেলাম। পরে বলতেছে ও কি, ওর বাসা কি ওর দেশ কি ফিলিপাইন? পরে বলতেছে যে না, ও বাঙালি। মানে আপনাকে দেখে বলছিল যে আপনি ফিলিপাইনের কিনা? হ্যাঁ। তারপর বলতেছে বাঙালি। বউটা বলতেছে, মানে ওই লোকটার ওয়াইফ বলতেছে না তুমি দুষ্টামি করতেছো, বলতেছে না আমি দুষ্টামি করতেছি না, ও বাঙালি। তারপর যখন বাঙালির সাথে কথা বললাম তারপর উনি বিশ্বাস করলো। আর ওই মেয়েটা ছিল, মানে আমি যেই মালিকের বাসায় মানে কাজ করতাম, ওই মালিকের মার বাসায় এই মেয়েটা কাজ করতো, মানে মার বাসা থেকে এই মেয়েকে নিয়ে আসছে আমাকে কাজগুলো দেখা দেওয়ার জন্য। তো তখন মানে কাজ দেখায় দিচ্ছে 2 দিন 3 দিন অনেক ভালো কাটলো। তারপর আমরা সবাই মিলে ওদের বাসায় বেড়াতে গেলাম, মানে আমার মালিকের মার বাসায়, ওই বাঙালি যে ছিল ওই বাসায় কাজ করে। তো এখানে যাওয়ার পর ও আমাকে ফোন দেওয়া হয়, বলে যে তোমার ফোন আছে? আমি বলছি হ্যাঁ ফোন আছে, কিন্তু সিম কার্ড তো নেই। তো সিম কার্ড কিনে দিল। তো মানে ওই মেয়েটা, ওই বাঙালিটা, ও আর আমি একসাথে রাতে ঘুমাতাম, মানে যখন ওই বাসায় বেড়াতে যেতাম। তো আমার মালিকের মানে বেবি হয়, তো অনেক ছোট নিউবর্ন, তো এই জন্য অনেক দিন, প্রায় 15-20 দিনের মতো মার বাসায় থাকা হয়। তো এই 15-20 দিন আমি ওই বাঙালির সাথে একসাথে ঘুমাই, তো একসাথে কাজ টাজ করি দুইজনে। আর তারপর দেখতাম ও না অনেক অনেক লং টাইম ফোনে কথা বলতো। তখন বলতাম আচ্ছা তুমি বাংলাদেশে যে কথা বলো, তুমি এত টাকা কই পাও? পরে বলতেছে যে এত টাকা কোথায় পাই, টাকাটা হচ্ছে আমার বেতন থেকে কাটে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বেতন থেকে কাটে। তারপর ওর ফোন দিয়ে কয়েকদিন কথা বললাম। পরে একদিন হঠাৎ করে আমি দেখতেছি যে ওর কার্ড শেষ হয়ে গেছে, তারপর মানে ফোনের কার্ড শেষ হয়ে গেছে, ও আবার ফোনের কার্ড আনছে। বললাম তুমি টাকা কই পাইছো? পরে বলতেছে যে একটা কথা বলি, কাউরে বলবা না তো? মানে আমাকে তুই করেই বলতো, যেহেতু ফ্রেন্ডের মতো ছিলাম। বলতেছে কাউকে বলবি না। বলছে আচ্ছা ঠিক আছে বলবো না, বলো, আমি আরবি ভাষা জানি না, আমি কিভাবে বলবো? পরে ওই মেয়েটা মানে বলতেছে যে আমি টাকাটা যখন আমার মানে মালিকের, মানে মালিককে তো বাবা বলা হয় আর মহিলাকে মামা বলা হয়, বলতেছে আমি বাবার প্যান্টের পকেটে পাইছি। তুমি প্যান্টের পকেটে পাইছো, কেন টাকাটা ফিরিয়ে দিলা না? বলতেছে যে পাইছি, এটা ওনাদের হিসাবের মধ্যে নেই, আর আমারও তো কার্ড শেষ হয়ে গেছে এই জন্য।
পরে আমি আর কিছু বলি নাই, ভাবলাম যে আমি একটা বাঙালি হয়ে তো আরেকটা বাঙালির ক্ষতি করেও লাভ নাই, প্লাস আমি ভাষাও জানতাম না। তো একটা পর্যায়ে মানে ওর সাথে চলতে চলতে এতটা ক্লোজ হয়ে যায়, ও আমাকে সব সত্যি বলে দেয় যে ও 2-1 দিন পর পরই ওই মালিকের ঘর যখন গুছাতে যেত তখন ওই মালিকের পকেট থেকে টাকা চুরি করত। আমার মালিক ফুল অনেক পছন্দ করত। তো বলতো কি যে মানে ওই বাঙালি মেয়েটা বলতো যে আমি আর মমো 2জন গিয়ে আপনার জন্য ফুল নিয়ে আসি, এইটা বলে ও আমাকে নিয়ে বাইরে যেত। বাইরে গিয়ে অনেক দূরের একটা রাস্তা, মানে যেতে হেঁটে যেত প্রায় 20 মিনিটের মতো লাগে, এত দূরেও যেত, প্রায় 5টা-6টা করে কার্ড নিয়ে আসতো, মোবাইলের রিচার্জ কার্ড। জি। তারপর ও আমাকে বলে দেয় সবটা যে আমি এইভাবে টাকাগুলো নেই। তারপর আমি অনেক রাগ করি যে আমি এখন বলে দিব যেভাবে পারি, ওনার আমার ভাষা না বুঝুক, আমার ইশারা তো বুঝবে, আমি বলে দিব সব। তারপর মেয়েটা আমার প্রায় এক পর্যায়ে পা ধরে কান্না করে। তারপর আমি ওরে অনেক মারি, মানে আমি নিজেই ওরে মারছি। মানে অনেক রাগ লাগে আমার যে এরকম, ওর জন্য তো আমাকেও তো ভুল বুঝতে পারে যে আমি যে সত্যি কথাগুলো বলতেছি না, এই জন্য হয়তো আমারও বিপদে পড়তে হতে পারে। তো ওরে আমি মারার পর ও বলতেছে তুই আমার মারছস, আমার কষ্ট নাই, তুই শুধু বলিস না। তারপর আমার অনেক মায়া হয়, আমি আর কিছু বলি নাই। 2 দিন পরে আমরা আমাদের বাসায় চলে আসি, ওর বাসায় চলে আসার পর আমার মালিককে আমি বলতেছি যে আমার যেই কার্ড দেওয়ার কথা, আমার ফোনে তো টাকা নেই, আমার ফোনের কার্ড দেন। উনি বলতেছে যে তোমার কার্ড কেন দিব, তুমি তো কার্ড নিছই। কার্ড নিছি মানে আমি ওনারে যেভাবে পারতেছি বুঝায় বলতেছি, তখন ইংলিশে যতটুকু পারতেছি বুঝাইতেছি, প্লাস সাথে আরেকটা মেয়ে ছিল নিচতলায় কাজ করতো, তো ওনারে দিয়ে বুঝাইতেছি। এখন বলতেছে যে শারমিন তো বলতেছে, মানে ওই মেয়েটার নাম শারমিন বলতেছে যে তুমি ওর কার্ড নিয়ে নিছো, প্লাস তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার পকেট থেকে টাকা চুরি করছো। আমি জাস্ট মানে আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়ছে যে আমি কি করলাম। মানে ওই মেয়েটা বুঝাইছে যে আমি ওই লোকের পকেট থেকে টাকা চুরি করছি, অথচ আমি ভাষাও জানতাম না, এই জন্য বুঝায় বলতে পারতেছিলাম না। এটা বলার পর আমি প্রচণ্ড কান্নাকাটি করি, বলি যে আমি এটা করি নাই। পরে উনি বলতেছে যে ওনাদের পাশে একটা ফ্ল্যাটের কাজ চলতেছিল, উনি বলতেছে যে ওরে নিয়ে এই ফ্ল্যাটের মধ্যে বন্ধ করে রাখো, আগামীকালকে পুলিশ আসবে, তারপর যা হওয়ার হবে। বেসিক্যালি আপনার কাজটা কি ছিল এখানে? বাসার কাজ। তো মানে আমি তো প্রথম মানে ওইখানে নতুন, যেহেতু মাত্র 15 দিন হয়েছে আমি আসছি, এর মধ্যে এত কাহিনী হয়ে গেছে। তো ওনার আমি বুঝাইতেই পারতেছি না যে আসলে এই কাজটা আমি করি নাই। আমি ওনাকে বোঝানোর ট্রাই করতেছিলাম যে আসলে আপনাদের এখানে দোকান কই, আমি তো চিনিই না। ও আমাকে নিয়ে গেছে দোকানে, আর ওই দোকানদারের কাছে আপনি একবার চলেন, আপনি জিজ্ঞেস করেন কার্ড কে নিত, আমি না ও। আসলে কথাগুলো তো বুঝায় বলতেই পারি নাই। বুঝায় বলতে পারলে হয়তো বা উনি দোকানদারকে জিজ্ঞেস করলে দোকানদার সত্যিই বলতো। তো আমি ওনারে কিচ্ছু বলতে পারতেছি না, উনি জাস্ট আমাকে হাত ধরে টেনে পাশের ফ্ল্যাটে নিয়ে তালা মেরে দেয়। তারপর আমি অনেক কান্নাকাটি করি। ওই খালি রুমটার মধ্যে, এত বড় একটা ফ্ল্যাটের মধ্যে, মানে শুধু মার কথা মনে পড়তেছিল যে মার সাথে এত খারাপ ব্যবহার করছি। তো শুয়ে শুয়ে শুধু কান্না করতেছিলাম। তো কখন সকাল হবে, সকালে কি হবে এটার জানার জন্য। তো অনেক রাত হয়ে যাওয়ার পর দেখে যে আমি অনেক কান্নাকাটি করতেছি, ওনারা এনে আমাকে ওই ফ্ল্যাট থেকে এনে ওনাদের পাশে একটা রুমের মধ্যে আবার তালা মেরে দেয়। তালা মারার পর সকাল 10টা বাজে, আমি কান্না করতে করতে কখন ঘুমাই গেছি আমি বলতে পারি না। পরদিন সকাল 10টা বাজে আমার ঘরের তালাটা খুলে, আমি টের পাইনি, আমি ঘুমাইছিলাম। তো হঠাৎ করে মানে আমি ফিল করি যে আমার বুকের উপরে কেউ পাড়া দিয়ে দাঁড়ায় আছে। সেটা হচ্ছে ওই যেই মেয়ের বাসায় আমি গেলাম, মানে আমার মালিকের বাবা, ওই মেয়েটার মালিক এসে আমার বুকের উপরে পাড়া দিয়ে দাঁড়াইছে। তারপর আমি সহ্য করতে পারতেছিলাম না, উনি আমাকে ধরে উঠানোর পর উনি আর ওনার ওয়াইফ মিলে, মানে আমার মালিক কিছু বলে নাই, আমার মালিক শুধু গালাগালি করতেছিল। আর ওই মেয়ে, আমি তাকায় দেখতেছিলাম ওই মেয়েটা খুব ভালো পোশাক পরে হাসতে আসতেছে। ওর ভাষা মানে ওরে আমি বাংলায় বলতেছি যে প্লিজ তুই এই কাজটা করিস না, তুই সত্যিটা বলে দে আমি এটা করি নাই। ও বারবার বুঝাইতেছিল যে আমি টাকা চুরি করছি। ওই সময়ে মানে বলা যায় এমনভাবে ওরা মারে, মানে আমার লাইফে মনে হয় কোনোদিন আমি এত মার খাইনি। আপনার গায়ে হাত তোলে? 2জন, হাজব্যান্ড ওয়াইফ 2জন একসাথে। তারপর আমার বুকের মধ্যে লাথি দিছিল,
তো আমি অনেক দিন সিক ছিলাম, আমার হার্টের প্রবলেম হয়ে গেছিলো। আমি ওনারে বলতেছি, আমার মালিককে বুঝিয়ে বলতেছি, দেখেন ম্যাডাম আমি এটা করি নাই। তারপর উনি আমার কথা কিছুই বুঝতেছে না, কারণ আমি তো বাংলায় বলতেছি, আর ওই মেয়েটা শুধু হাসতেছে। তো তারপর আমাকে নিয়ে বলতেছে, হয়তো ওনাদের মনে মায়া হয়েছিল, কে জানে, ওনারা আমাকে পুলিশের কাছে না দিয়ে যেই অফিস থেকে নিয়ে আসছিল ওই অফিসে দিয়ে আসে। বলতেছে যে ও চুরি করছে, ওরে রাখা যাবে না। তারপর আমি অফিসে এসে খুব কান্নাকাটি করি। তারপর বাংলাদেশে ফোন দেওয়া হয় ভিডিও কলে। বাংলাদেশের যেই দালাল আমাকে পাঠাইছে ওই দালালের কাছে ফোন দেওয়া হয়, কিন্তু দালাল আমার সাথে কথা বলে না, আমার আম্মুকে ডাক দিয়ে আনে। তারপর আমি খুব কান্নাকাটি করে বললাম যে মা এরকম এরকম কাহিনী, আমি চুরি করি নাই, তুমি তো জানোই আমি কেমন, হয়তো একটু বদমেজাজি, কিন্তু এরকম আমি কোনো দিন আমার দ্বারা সম্ভব না। তারপর বলতেছি ঠিক আছে মা, দেখি কি করা যায়। তারপর থেকে আর আমার আম্মু আব্বু কারোর সাথে কথা হয় না। তারপর একটানা 10 দিন এই অফিসে, একটা অফিসের মধ্যে 3টা পুরুষ থাকে, 3টা পুরুষের মাঝখানে এইভাবে বসে থাকা, সারা দিন না খেয়ে বসে থাকা। রাতে এই 10 দিন আমাকে সারাদিন অফিসে রাখতো, আর রাত হলে মানে যে কোনো একটা বাসায় নিয়ে যেত। ওই বাসায় আমাকে বলতো যে রাতটা এখানে থাকো, সকালে আমি আবার নিয়ে যাব। তো এক এক বাসায় দিয়ে আসতো। আমার মনে আছে যে আমি এমনও বাসায় আমাকে দিয়ে আসছে যে বাসায় ওয়াশরুমের পাশে বিছানা করে শুতে দিয়েছে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে শীতের দিন ছিল, আর ওই দিকে তো এমনিতে অনেক ঠান্ডা, মানে ওই অবস্থাতে সহ্য করতে পারতাম না। একটানা 10 দিন এরকম, মানে কোনো রকম খাবার তো খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না, অনেক ঠান্ডা ছিল। কারণ ওদের হিটার ছিল রুমের মধ্যে, আমাকে শুতে দিত ঘরের বাইরে ওয়াশরুমের পাশে, ওইখানে কোনো হিটার ছিল না। ওইভাবেই 10 দিন থাকার পর ওরা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তারপর আবার এখান থেকে বাংলাদেশে পাঠানোর পর আবার তার বলতেছে তুমি আসছো 15 দিনের জন্য, আসছো 15 দিন পর তুমি আবার চলে যাবা। তো আবার আমাকে পাঠিয়ে দেওয়া হয়। তারপর আমি এই যে একেবারে যে বাসায় 3 বছর ছিলাম ওই বাসায় থাকি। তো ওই বাসার মালিক এমনিতেই খুব ভালো, মানে মহিলাটা অনেক ভালো ছিল, ওনার কাছে আমি সব কিছু বলি। ও তার সাথে বড় কথা, একদিন হয় কি, যে বাসা আমাকে মারধর করা হয়, ওই যে বাসার থেকে আমাকে দেশে পাঠানো হয়েছে, ওই বাসা একটা ছেলে ছিল। তো ওই ছেলেটা একদিন আমার হাত ধরে আমাকে বলতেছিল যে আই লাইক ইউ, কাম উইথ মি, ওর সাথে ওর রুমে যেতে বলতেছিল। তো আমি ওই বাঙালি মেয়েটার দিকে তাকাচ্ছিলাম, আমি বলছি ও কী বলতেছে এগুলো, ওর সাথে আমি কিভাবে কি, মানে এটা কোনোদিনও সম্ভব না। ছেলেটা আমার হাত ধরে প্রচণ্ড রকমের টানাটানি করতেছিল। তারপর আমি ওর মার কাছে বিচার দিই এটা, যে ও এরকম এরকম করে, হয়তো ওই রাগের বশেই আমার সাথে এরকম ব্যবহারটা করে, জানি না। তো তারপর যখন আমি নতুন বাসায় আসি, মানে বাংলাদেশ থেকে আবার যখন নতুন বাসায় আসি, তখন ওই মালিক বলে যে তুমি ওই বাসায় কেন থাকতে পারলা না, তোমাকে কেন রাখলো না। তারপর আমি সব কিছু বলি, সাথে এই ছেলের কাহিনীটাও বলি যে এই ছেলেটা আমার সাথে এরকম এরকম করে। পরে উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমার বাসায় কোনো ছেলে নেই, শুধু আমার হাজব্যান্ড আর আমার 2টা ছেলে হচ্ছে ছোট ছোট, আর একটা মেয়ে। তো ওইখানেও সেম আরেকটা বাঙালি আসে, মানে তার মার বাসায় যে কাজ করে ওই বাঙালি আসে আমাকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য। তো ওই বাঙালিটা অনেক বয়স্ক মুরব্বী ছিল, উনি আমাকে কাজ টাজ দেখায় দেয়। তো ওই সময় আমাকে ফোন দেওয়া হয়, বলে যে তুমি ওয়াইফাই কাকে বলে, তখন আমি বুঝতাম না। তো এখানে আসার যখন বুঝি যে ওয়াইফাই কি, তখন আমি একদিন ওনাকে বলি যে ম্যাডাম আপনার, তখন তো মোটামুটি আরবি ভাষা জানি, তখন বলতেছি ম্যাডাম আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা আমাকে দেন। উনি দিবে না, উনি বলতেছে যে এত টাকা খরচ হয়, এটা হয় সেটা হয়, দেয়া যাবে না, তুমি সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকবা। মানে ওই বাসার মহিলা ছিল পুলিশ, আর মহিলার হাজব্যান্ড ছিল লয়ার। তো দুইজনেই বাইরে থাকতো, ছেলে মেয়েগুলো আমার কাছে থাকতো। ওয়াইফাই যেদিন নেয় লাইনটা, সেদিন আমি দেখি একটা কাগজের মধ্যে উনি আরবিতে পাসওয়ার্ডটা লিখতেছে। আচ্ছা, আরবিতে লিখতেছে, আরবি বলতে পারি, বাট আরবিতে ওরা নাম্বার যে কি লিখতেছে সেটা তো বুঝতেছি না। তারপর ওই নাম্বারটা আমি নিয়ে, মানে আমি লিখলাম, সেম ওইভাবে লিখে বাইরে গেলাম। মানে ওই বাচ্চা মেয়ে যাকে আমি রাখতাম, ওই বাচ্চা মেয়েটা বলতেছে যে আমি চকলেট খাবো, বাইরে যাব। তারপর ওই চকলেটের উসিলা করে বাইরে গেলাম। যাওয়ার পর আমি সাইডে একটা লোককে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটা আমাকে একটু ইংলিশে বলেন, নাম্বারগুলো একটু বলেন। তারপর পাসওয়ার্ডটা উনি বললো, আমি লিখে নিলাম। তারপর আমি বাসায় যাওয়ার পর কানেক্ট করলাম ফোনে। আমি তো অনেক খুশি যে
এখন থেকে সবসময় কথা বলতে পারবো। তো এরকম করে হঠাৎ করে একদিন আমার মালিক বুঝে যায় যে আমি ওয়াইফাই চালাচ্ছি। আচ্ছা, হঠাৎ করে আমার ফোনটা নিয়ে ভেঙে ফেলে, একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলে, চালাতে দিবে না উনি। এই ওয়াইফাইটা আপনি কেন চালাতেন? আমার আম্মুকেও দেখতেছি যে ওই ইমো নামানোর পর ইনস্টল মানে করার সবার পর সঙ্গে communication টা সবার অনেক সাথে বেশি কথা easy হয়ে হচ্ছে। গেছে। Okay. প্লাস ফেসবুকটা তখন নতুন ফেসবুকটা বুঝি, আর ফেসবুকের নেশাটা এরকম একবার মাথায় ঢুকলে তো বের হতেই চায় না। ফেসবুক নিয়ে পড়ে থাকতাম সারাক্ষণ, আর ফেসবুকে যার তার সাথে চ্যাটিং করতাম, নতুন জি, okay. যা হয় আর কি। তারপর আবার আমি ফোন কেনার পর ওয়াইফাই আবারও কানেক্ট করার পর তখন অনেক লুকায় চালাতাম। মালিক আসলে ওয়াইফাইটা অফ করে রাখতাম যেন না বুঝে। ওই সময় কত টাকা পেতেন আপনি এই কাজ করে? মাত্র 13,000 টাকা। বাংলাদেশের টাকায় 13,000 টাকা। এই টাকাটা আপনি দেশে পাঠিয়ে দিতেন? হ্যাঁ, সব টাকা দেশে পাঠাতাম। ওকে। আর আমি আসছি বাইরে যাওয়ার পর আমি 1 টাকাও নিজে খরচ করিনি, সম্পূর্ণ টাকা দেখা গেছে ওই যে দেখতাম আম্মু অনেক কষ্ট করতেছে, আম্মুকে দিতাম। এর মধ্যে আমার ছোট বোনটার বিয়ে হয়ে যায়। তো ওই ছোট বোনের বিয়েতে 30,000 টাকা দিই আমি, মানে আমার অ্যাকাউন্টে জমা ছিল, শেষ টাকাটুকু আমি দিয়ে দিই যে এটা দিয়ে তুমি বিয়ে দিয়ে দাও, আমি টাকা দিয়ে কী করবো এইরকম বুঝাই। তারপর হঠাৎ করে মানে ফেসবুকে একজনের সাথে কথা হওয়ার পর হঠাৎ করে কেন যেন আমি বলতেছি দেখি কাকে ভাল লাগে, দুষ্টামি করে যে দেখি কাকে ভাল লাগে তার সাথে কথা বলবো। তো একটা ছেলের ছবি দেখলাম, দেখার পর আমি বলতেছি যে দেখতে অত একটা ভালো না, বাট অত একটা খারাপও না। তারপর আমি ওকে অ্যাড পাঠাই, ও অ্যাড অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট না করার পর তারপর হঠাৎ করে একদিন আমি ফোন নাম্বারটা চাইলাম যে আপনি এত করেন, দেমাগ কেন দেখান। বলতেছে দেমাগের কি দেখলেন? বলতেছে আপনি কি ভাবেন আপনি দেখতে অনেক সুন্দর, আপনি দেখতে অনেক পচা। পরে বলতেছে তাহলে কেন নক করছেন? আমি বলছি আমার ভালো লাগছে তাই, আমার একা একা এখানে থাকতে ভালো লাগে না। আচ্ছা, হ্যাঁ, আমার সময় কাটানোর জন্য। আপনি নিজে থেকেই নক করেছেন? হ্যাঁ। আচ্ছা, আমি বললাম যে আমার সময় কাটানোর জন্য একজনকে দরকার, আমি তো আপনার সাথে প্রেম করবো না, আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য নক করছি। আচ্ছা। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে। তো যখন বললাম আমি দেশের বাইরে, উনি বিশ্বাস করেনি। তারপর হঠাৎ করে একদিন আমি বলছি আচ্ছা ঠিক আছে লাইনে থাকো। লাইনে রেখে আমি আমার মালিকের সাথে আরবিতে কথা বললাম। তো ও আমার ভাষা শোনার পরে ও একেবারে মানে পাগল হয়ে যায়, বলতেছে যে তুমি এত সুন্দর করে আরবি বলতে পারো, তুমি যখন আরবিতে কথা বলতেছিলা আমি আসলে ভুলে গেছিলাম যে আসলে তুমি বাঙালি না, ওই দেশের আরবিয়ান। আর সবচেয়ে বড় কথা ওই দেশের কেউ বিশ্বাস করতো না যে আমি বাঙালি। আচ্ছা। সবাই বলতো যে হয়তো বা ফিলিপিনি আর নয়তো অন্য কোনো জায়গার, বিশ্বাস করতো না। তারপর আমিও বলতাম হ্যাঁ আপনারা যা ভাবেন তাই আমি। আচ্ছা। তারপর এই যে ওর সাথে ফোনে কথা হতে থাকে, তো তখন আমি শুনতে পারি যে ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম, ঠিক আছে। তো ওর সঙ্গে আপনি নক দিয়েছিলেন এবং আপনি কথাবার্তা বলছেন ওর সঙ্গে? কথা বলতে থাকি। ওকে। তারপর আমি একটা পর্যায়ে যে শুনতে পাই যে ও আমাকে বলতো, ওর সাথে ফ্রেন্ডশিপ ছিল মনে হয় সর্বোচ্চ গেলে 1 সপ্তাহ। আচ্ছা। তারপর ওকে আমি বলতাম যে আচ্ছা তুমি আমার জন্য একটা ছেলে খুঁজো, আমি রিলেশন করবো যেন আমি দেশে এসে বিয়ে করতে পারি, যেহেতু বিয়ের জন্য ফ্যামিলি। আপনারা কি ফেক আইডি ইউজ করতেন নাকি নিজেদের ছবি দিয়ে একদম সবকিছু জেনুইন? ওকে। তারপর ছেলে দেখতে বললাম, তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে দেখতেছি। বলতেছে কিরকম ছেলে পছন্দ তোমার? আমি বললাম যে কিরকম ছেলে পছন্দ, আমি অনেক সবচেয়ে বড় কথা আমি লম্বা ছেলে অনেক পছন্দ করি, আর যেমনই হোক ছেলে যেন শিক্ষিত হয়, কারণ একটা শিক্ষিত মানুষ কোনোদিনও অ্যাটলিস্ট আমার বাবা মা যেরকম করে সেরকম করবে, গায়ে কখনো হাত তুলবে না, সংসারের মধ্যে অশান্তি করবে না, খারাপ ব্যবহার করবে না, এইগুলাই। তো তখনও বলতো আচ্ছা ঠিক আছে। আর আমি ওর কাছে সবকিছু শেয়ার করতাম, আমার বাসায় এটা হচ্ছে সেটা হচ্ছে, আমার বাবা মা এইগুলো করতো। আসলে কি মন খারাপ থাকতো, কথাগুলো শেয়ার করার জন্য একজনকে দরকার ছিল। তারপর হঠাৎ করে ও অনেক ছেলেকে দেখায়, আমি আসলে বুঝাতে যাচ্ছিলাম আমার কাউকেই ভালো লাগে না, আসলে আমি তোমাকে পছন্দ করি। আচ্ছা, এটা আপনি বুঝাতে যাচ্ছিলাম। ওকে। ও বুঝতো কিন্তু আমাকে বুঝতে দিত না যে ও বুঝতেছে। তারপর হঠাৎ করে মানে আমার রাগ, মানে অনেক মেজাজ গরম হয়েছে। আমি তুমি কি বুঝো না, ঢং করো, তুমি বুঝতেছো ঠিকই যে আমি তোমাকে পছন্দ করি, তারপরে তুমি এমন কাহিনী করতেছো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি 20 তারিখে একটা কথা বলবো। কি কথা তুমি এখনই বলো? বলতেছে তোমার জন্য ছেলে দেখছি। ছেলে দেখছো, বলো না, নাম ছবি দাও। ও দিবে না,
বলতেছে যা দেয় 20 তারিখে দিব। তো 20 তারিখ আসে, আমি তো ওয়েট করতেছি কার কথা বলবে। আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো ও নিজের কথাই বলবে। তারপর আপনাকে বলেছিল কিছু, যে আপনি ওর ফেসবুক আইডি দেখে ওর সঙ্গে জিজ্ঞেস করছিলেন যে তুমি কোথায় থাকো, কি করো? তখন কি বলেছিল? ওর বাসা ঠিকানা বলে যে আমি এখানে থাকি, পড়াশোনা করছে কিনা, পড়াশোনা করছে। কোথায় পড়াশোনা করছে? তখন অনার্স, মনে হয় অনার্সে পড়তেছে তখন, এরকম কথা বলেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তারপর ওর সাথে কথা চলতে থাকে। 20 তারিখের ঘটনা। হ্যাঁ, রাত 12টা 1 ও আমাকে বলতেছে আই থিঙ্ক আই লাভ ইউ। মানে কি? আপনার সঙ্গে ফেসবুকে কথা চলার কতদিন পরের ঘটনা এটা? এই তো 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর? 1 সপ্তাহের মধ্যে? 1 সপ্তাহের মধ্যে। আই থিঙ্ক আই লাভ ইউ। ওকে, হ্যাঁ। তারপর আমি বলতেছি যে কি বলছো, আমি শুনি নাই। ও বলতেছে আই লাভ ইউ। তারপর আমি অনেক খুশি যে আসলে আমি যেটা চাইছিলাম, আমি তো চাইছিলাম ও আমাকে প্রপোজ, যেখানটায় ছিলাম আমরা, মোমো। তারপর ও আমাকে বলে প্রপোজ করলো। তারপর আমি ওকে বললাম আচ্ছা আমি 5 মিনিট পর ফোন দিই। তো বলতেছে কেন 5 মিনিট পর ফোন দিবা? বলতেছে একটু কাজ আছে বলে। মানে অনেক বেশি খুশি ছিলাম। ও কি জানতো যে আপনি জর্ডানে কি ধরনের কাজ করেন? জানতো, সব জানতো, সব বলে দিছি। মানে আপনার লাইফের আদ্যপান্ত সব জানতো। হ্যাঁ, না আর যখন ফ্রেন্ডশিপ হয় তখনই বলি যে আমি এই কাজ করি, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম। ওকে। তো তখন ও যখন আমি বললাম 5 মিনিট, ও বলতেছি কেন, কি হয়েছে? আমি বলছি যে না 5 মিনিট পর ফোন দিতেছি। বললাম ফোনটা রাখি। মজার কথা, আমি আমার রুমে গিয়ে এত বেশি খুশি ছিলাম, মানে আমি আমার খাটের উপর প্রচন্ড লাফালাফি করতেছিলাম। একটা বার আমার খাটটা ভেঙে গেছিল। ওকে। ও যে খুব বেশি সুন্দর তাও না, মানে আমার দিক থেকে অনেক। তো ওর সাথে রিলেশন হওয়ার পর আস্তে আস্তে মানে ওর সাথে কথা চলতে থাকে। তো এর মধ্যে হঠাৎ করে একদিন বলতেছে, সারা রাত কথা বলতো, আমরা দুইজন একসাথে কথা বলতাম ভিডিও কলে। টাইমের একটা ব্যাপার ছিল যে বাংলাদেশের 4 ঘন্টা ডিফারেন্স ছিল। মানে আগানো না পেছানো? আগানো ছিল। ওরা ছিল আগানো। হ্যাঁ, বাংলাদেশ ছিল আগানো। তো এখন আমি যখন ফোন দিতাম ওর এখানে, আমার এখানে যদি রাত 10টা বাজতো, ওর এখানে প্রায় অনেক রাত হয়ে যেত। তো এখন ভিডিও কলে ও কি করতো, ভিডিও কলে আমার সাথে লাইনে থাকতো। আমি বলতাম যে আমি সারাদিন এত কাজ করছি, আমার খুব খারাপ লাগতেছে, আমি একটু ঘুমাই। ওর বলতেছে হ্যাঁ ঘুমাও। ও লাইনে থাকতো, আমি ফোনটা এক সাইডে রেখে আমি ঘুমিয়ে যেতাম। মানে এমন ভাবে রাখতাম যেন আমাকে দেখতে পারে। তো হ্যাঁ, এত ভালো ছিল। ইভেন আমি যখন গোসল করতে যেতাম ও বলতো যে আমি লাইনে আছি, তুমি 24 ঘন্টা আমাকে লাইনে রাখবা। তো তখনও আমি বেসিনের উপর ফোনটা রেখে আমি আমার মতো গোসল টোসল শেষ করে ঘরে আসতাম। মানে এটা কি, মানে এরকম একটা সেনসিটিভ মুহূর্ত ওকে আপনি সাথে রাখতেন? হ্যাঁ, মানে 24 আওয়ার্স আমার সাথে থাকতো। তো তারপর খাওয়া দাওয়া সব কিছুতেই। তো হঠাৎ করে একদিন দুপুর দিকে কথা বলতেছি, তো ও আমাকে মানে অন্যরকম একটা কথা বলে যে যেটা ভিডিও কলে হ্যাঁ আমার সাথে লাইনে থাকতো সব সময়, বাট যেটা হতো যে ফোন সেক্স বলতে যেই ব্যাপারটা হয় সেটা ফার্স্ট ও আমাকে বলে যেদিন, সেই দিন ওর সাথে আমি ফোনে কথা বলতেছি আর আমার হাত পা কাঁপতেছিল। আমি বলছি যখন আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলি তখন আমি তোমার দিকে তাকাই না, আমি আমার মতো কাজ করতে থাকি, এই জন্য অত একটাই লাগে না। তো কথা বলতে বলতে হঠাৎ করে মানে আমার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে মানে ওই বাচ্চারা খেলে না, ওরা মনে হয় গ্লাস ভেঙে রেখে দিছিল। তো ওইটার সাথে ওর সাথে ফোনে কথা বলতে বলতে আমি এতই হয়ে গেছি, ওইটার সাথে লেগে আমার ডান পায়ের এই যে হাঁটুর নিচে এই জায়গাটায় এতটা কাটে, মানে আমি টেরও পাই না, মানে কেটে গেছে অলরেডি, মানে একদম রক্ত দিয়ে ভেসে যাচ্ছে, আমি বলতে পারি না, বাসায় কেউ ছিল না। তো হঠাৎ করেই আমার এমন একটা অবস্থা, ওর আমি বলতেছি আচ্ছা আমি একটু আমার কেমন যেন লাগতেছে, বলতেছি কি হয়েছে, আচ্ছা পাটা এত গরম লাগতেছে কেন? তখনও ওর সাথে আমি লাইনে কথা বলতেছি, বলছে কেন তুমি কি করতেছো? না কিছু করি না, আমি পায়ে না একটু আগে ব্যথা পেয়েছি। বলছে কিভাবে ব্যথা পেয়েছো? বলতেছে দেখো কি হয়েছে। যখন আমি পায়ের দিকে তাকাই ফার্স্ট আমার ফ্লোরের দিকে চোখ যায়, যেমন ফ্লোরটা পুরো একদম ব্লাড দিয়ে যাতা অবস্থা। তো আমি আমার পাটা কাপড়টা উঠায় দেখতেছি পা থেকে মানে রেলে কাটা লাশ যেরকম হয়ে যায়, একদম মাংসটা ভিতর থেকে একেবারে কেটে যায়, এইরকম একটা অবস্থা হয়ে গেছে, অথচ আমার হুশই নাই।
ওর সাথে কথা আমি এত ব্যস্ত। তো ওইটা দেখার পর আমি অনেক জোরে চিৎকার করি, বাসায় কেউ ছিল না, বাচ্চাগুলো স্কুলে ছিল। তো ও তখন চিৎকার শুনে ভিডিও কল দেয়। তো ভিডিও কলটা আমি রিসিভ করার পর ওকে আমি দেখানোর পর ও কান্নাকাটি করতেছে, কি হয়েছে, তাড়াতাড়ি পা বাঁধো। তো সাথে আমার একটা কাপড় ছিল, হেজাব ছিল, হেজাবটা খুলে আমি পাটা বাঁধি। তারপর এক পর্যায়ে ওইটা দেখার পর আমি সেন্সলেস হয়ে যাব এমন অবস্থা। ও শুধু আমার ফোনটা তো আমার হাতেই ছিল, ও ও আমাকে বলতেছে যে গেটটা খুলো, চিৎকার করে আমাকে ডাকতেছে, মামা গেটটা খুলো, গেটটা খুলো। তুমি যদি এখন গেটটা না খোলার, যদি তুমি এইভাবে এই বন্ধ ফ্ল্যাটের মধ্যে যদি তুমি সেন্সলেস হয়ে যাও, হয়তো বা ব্লিডিং হতে হতে তুমি মারাও যেতে পারো। রাইট। তো আমি বারবার আমার পায়ের দিকে তাকাচ্ছি আর চিৎকার করতেছি। তারপর কোনো রকমের মানে পড়ে গেছি আমি মাটিতে। ও আমাকে ডাকতেছে, বলতেছে যে তুমি যদি এখন না উঠে গেটটা যদি না খুলো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক রাখবো না। এইটা শোনার পর আমি কিভাবে যে উঠছি আমি নিজেও জানি না, আমি গেটটা খুলছি। খোলার পর 4 তলায় আমার ফ্ল্যাটটা ছিল, আমি নিচে গেছি। নিচে যাওয়ার পর তারপর আমাকে ওই একজন দেখার পর আমাকে হসপিটালে নিয়ে যায়। তখন ও ফোনটা রাখে যে আমি হসপিটালে যাচ্ছি। ওই পর্যন্ত যতক্ষণ ওর সাথে কথা বলতেছিলাম ভালো ছিলাম। যখন হসপিটালে যাওয়ার পর আমার পায়ের কাপড়টা খুলে তারপর আমি দেখার পর একেবারে সেন্সলেস হয়ে যাই। ওকে। তো তখন ডাক্তার অনেক অবাক হয় যে তুমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট নিয়ে তুমি এখন এই মুহূর্তে এসে সেন্সলেস হইলা, তার আগে পর্যন্ত তুমি কিভাবে ঠিক ছিলা? বলছি আমি জানি না। না, এরকম শক্তি আছে, লাভের এরকম শক্তি আছে, এর চেয়ে বড় বড় শক্তি আছে, আমি এটা আমার জানি জানা না। আছে। তারপর বাসায় আসার পর ওদের এখানে একটাই হচ্ছে যে যত বড় দুর্ঘটনাই ঘটুক ওরা চিকিৎসা করাবে, বাট তার 5 মিনিট পর থেকে কাজ করতে হবে। পা কাটা নিয়ে কাজ করতে হচ্ছে, হাঁটতে পারি না, সব কিছু করতেছি। তো ও তখনও পর্যন্ত ভিডিও কলে থাকতো সবসময় 24 ঘন্টা। তারপর দেখা গেছে যে জ্বর আসতো রাতে অনেক, কাটা পায়ের জন্য। তারপর ও লাইনে থাকতো, বলতো যে শান্ত হও, আমাকে সান্ত্বনা দিত, মানে অনেক 24 আওয়ার্স কোম্পানি যেটাকে বলে। হ্যাঁ। খেয়াল করবেন, যারা শুনছেন তারা খেয়াল করবেন, বিশেষ করে টিনেজার যারা, মানে এই ফেসবুক, ইউটিউব, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো বা আরও সকল যে অ্যাপ্লিকেশনগুলো আছে যারা ব্যবহার করেন র্যান্ডামলি, এবং এগুলো কি যারা সম্পর্কের বিশ্বস্ততার জায়গা, এগুলো তো আসলে টুল মাত্র না, একটা টেকনোলজি, এগুলোর তো কোনো দোষ নাই, দোষটা হচ্ছে আমাদের। সো সিক্রেটস যেহেতু, তার মানে বুঝতেই পারছেন ঘটনা অন্যদিকে মন নেবে। অবশ্যই খেয়াল রাখবেন যে সম্পর্কের যে জায়গাটায় ওরা আছে সেটা হচ্ছে সবচাইতে পবিত্রতম ফিলিংস, এবং সবচাইতে পবিত্রতম ফিলিংস বলতে আমি যেটা বোঝাচ্ছি না, সৃষ্টিকর্তার প্রতি যে ফিলিংস আমাদের থাকে সেটা হচ্ছে সবচেয়ে পবিত্র ফিলিংস। তারপরে যদি আমরা বলি যে প্রেম, প্রীতি, ভালোবাসার সম্পর্কের জায়গাটা, এবং সেটাও যদি রিলিজিয়াস জায়গা থেকে বলি সেটার একটা ডিফারেন্ট শেপ আছে, কিন্তু আমরা যদি ইন জেনারেলি বলি তাহলে মানুষের মনের মধ্যে যেই মারাত্মক রকমের ফিলটা জন্ম হয় সেটা ভালোবাসলেই জন্ম হয়, এবং সেটা দ্বিপাক্ষিকভাবেই যখন খুব অনেস্টির জায়গায় থাকে সেটা খুব চমৎকার একটা ফিলিংসের জায়গা। তো সেই জায়গাটায় আছে হচ্ছে গল্পটা, এবং খেয়াল রাখবেন এটা অনেকের জীবনেই ম্যাচ হবে। আজকের এই সিক্রেটসটা অনেকের সাথেই মিলে যাবে। বলুন। তারপর সবসময় থাকতো ফোনে। আস্তে আস্তে সুস্থ হই। আর এইদিকে ওর প্রতি আমি এতটাই অ্যাডাক্টেড হয়ে যাই যে আমার এইদিকে কাজে মন নাই, কাজ করতে পারতাম না ঠিক মতো, রাগারাগি করত। তো তারপর ওর সাথে মানে এরকম কথা হতো, আর কাজের অনেক তো ব্যাঘাত ঘটতই। তারপর আস্তে আস্তে ওকে আমি দেখতাম যে রাতের পর রাত ও জেগে থাকতো, দিনের পর দিন জেগে থাকতো। তো একদিন আমি বলতেছি, আচ্ছা তুমি এত সারা দিন রাত না ঘুমিয়ে কেমনে থাকো? একটা মানুষ কিভাবে সম্ভব, কিভাবে তুমি এভাবে থাকো? পরে বলতো যে না, তোমার অনেক লাভ করি, তোমার সাথে থাকতে পারি না, এটা সেটা, এই জন্য। তো আমি অনেক খুশি যে এরকম একটা মানুষ আমি পাইছি যে নাকি আমাকে অলওয়েজ সাপোর্ট করে। তারপর হঠাৎ করে একদিন দুষ্টামি করে বলতেছে, আচ্ছা তুমি যদি কখনো শুনো যে আমি ইয়াবা খাই, তুমি কি করবা? তো তখন আমি খুব বেশি চিৎকার করে কান্নাকাটি করি, আর নিজে নিজে বলতে থাকি যে কি করলাম আমি, এটা যে আমার লাইফে একজনকে লাভ করলাম, সেও ছেলেটাই বলছিল যে আমি যদি ইয়াবা খাই তখন কি করবা, মানে আমাকে বুঝাতে যদি। তো তখন আমি অনেক কান্নাকাটি করি। পরে বলছে, এই বোকা মেয়ে, শোনো, আমি অনেক সুন্দর করে গুছায় মিথ্যা কথা বলতে পারি। তো বলছি, গুছায় মিথ্যা কথা বলতে পারি মানে? বলছে, এই যে মাত্র মিথ্যা কথা বললাম, তুমি ধরতেও পারলা না, দুষ্টামি করলাম। তো এরকম মাঝে মাঝে অনেক কিছু দুষ্টামির মাধ্যমে আমাকে অনেক কিছু বলতো। তারপর ও বলতেছে, তারপর
আমি বলতেছি আচ্ছা তুমি না ঘুমায় কিভাবে থাকো, তারপরে সত্যি কি তুমি আবার খাও? বলতেছে আরে বোকা না, আমি এসব করি না। তারপর রিলেশন যখন আস্তে আস্তে ডিপ হতে থাকে, তো একটা পর্যায়ে ও আমার কাছে সব কিছু স্বীকার করে যে হ্যাঁ আমি এটা করি। তো তখন আমি বলছি দেখো আমি তোমাকে এতটাই লাভ করে ফেলছি, এখন তুমি যদি এর চাইতেও বড় কিছু করো আমি তোমাকে ছাড়তে পারবো না, বাট তুমি এটা ছেড়ে দাও। পরে ও আমার সাথে রিলেশনের পর ও বলতেছে আমি এখন অনেক হ্যাপি, আমি আগে অনেক একা ছিলাম, তুমি আসার পর অনেক ভালো আছি। তো আমিও খুশি, ও খুশি, দুইজনে খুব ভালো চলতেছে। ওর ফ্রেন্ডদের সাথেও আমার কথা হতো, গ্রুপ চ্যাট হতো, সবাই একসাথে কথা বলতাম, ফোনে কথা বলতাম, তো দুষ্টামি করতাম। এখন ও আবার আমাকে ওর লাইফের কিছু স্টোরি বলতো, একটা মেয়েকে অনেক লাভ করতো, মেয়েটাকে ওর সাথে অনেক কিছু হয়েছে। তো এরকম অনেক মেয়ের কাহিনী আমি শুনছি ওর থেকে। শুনতে 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 কতগুলা মেয়ে যে হয়েছে হিসাব নাই, প্রত্যেকটার সাথে ফিজিক্যাল করছে। এগুলো বলেছে আপনাকে? হ্যাঁ। ওকে, তো আপনার খারাপ লাগতো না এগুলো শুনলে? কান্না করতাম, বুঝতে দিতাম না। তারপর আবার মনকে বুঝাতাম আসলে ও তো আমাকে সত্যিটা বলতেছে, এটাই বেশি। ও চাইলে আমাকে লুকায় রাখতে পারতো, হাইড করতে পারতো, আমি তো জানতেও পারতাম না, সমস্যা নাই। তো হঠাৎ করেই একদিন এত রাগ লাগে, রাগটা ওর প্রতি না অন্যজনের প্রতি রাগ করে আমি কাচের একটা গ্লাস ভেঙে আমি আমার হাত কাটিয়েছি। আমার হাতে এখনো দাগ আছে, হাত কাটি। তো এটা নিয়ে অনেক রাগ করে যে খারাপ মেয়েরা এগুলো করে, এটা সেটা করে। আচ্ছা ঠিক আছে আর করবো না। ও বলতেছে যে তুই অন্য কোনো কারণে কাটোস নাই, তুই অন্য কোনো ছেলের জন্য কাটছস। 24 ঘন্টা তুমি আমার সাথে আসো, আমি অন্য কোনো ছেলের জন্য কেন কাটবো? তো এটা গেল। আরেকদিন মানে আমি রান্না করতাম ওর সামনে, মানে ওই যা করার আর কি, ডেইলি লাইফ 24 ঘন্টা সে সাথে থাকতো, ও আমার সাথে থাকতো। তো হঠাৎ করে একদিন রাতের বেলা কি নিয়ে যেন ওর সাথে আমার ঝগড়া হয়েছে। এখন আমি বলছি দেখ আমি কিন্তু মারা যাব। বলছে তুই মারা যাবি। আর ও অনেক খারাপ ভাষায় গালি দিত আর মিথ্যা বলতো। সেগুলো আপনার কাছে মধুর লাগতো? হ্যাঁ মধুর লাগতো প্রথম এক্স্যাক্টলি প্রথম এগুলো মধুর লাগে, আমি কিছুই বলতাম না। তারপরে আস্তে আস্তে যখন দেখি গালির পরিমাণ বাড়তেছে, আমিও তখন গালাগালি শুরু করে দিই। মানে ও যেমন ওর বাবা মা তুলে গালি দিচ্ছে, তখন আমি ওর বাবা মা তুলে গালি দেওয়া শুরু করি। এটা কি মানে আপনাদের তখনও দেখা হয়নি, সবকিছু ভার্চুয়ালি হচ্ছে? মানে ভিডিও কলে সব হচ্ছে, ওর সামনে গোসল করতেছি, ফোন সেক্স হচ্ছে, সব হচ্ছে। তো কিন্তু ওর সাথে আমার এখনো দেখাই হয়নি। পয়েন্ট করবেন এগুলো, কারণ আমরা এই যুগেই বসবাস করি। ইনফ্যাক্ট আজকালকার যুগে একটা মানুষকে রিচ করা দেশের এই প্রান্ত থেকে বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুক না কেন, ইটস মানে টাইম ফ্যাক্ট, কয়েক সেকেন্ডের ব্যাপার। টেকনোলজি আমাদেরকে সেই জায়গাটায় নিয়ে গেছে। একটা সময় ছিল যখন আমরা শুনেছি এরকম আমাদের নানি দাদিদের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে, যে একটা ছেলে এবং একটা মেয়েকে প্রপোজ করতে মাসের পর মাস চলে যেত, বছরের পর বছর চলে যেত, রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যেত, তারপরেও সে প্রপোজ করার সাহসটা পর্যন্ত পেত না, এবং তারপর সে সম্পর্ক মোড় নিতে তো আরও সময়ের ব্যাপার। কিন্তু এখন বিষয়টা এরকম হয়, সম্পর্কে মোড় নেওয়া, তারপরে বিবাহ সাথী, তারপরে ঘর সংসার, তারপরে শারীরিক সম্পর্ক, বিভিন্ন বিষয় থাকে না? তো এখানে বিষয়টা হয়ে গেছে এরকম যে আগে সব কিছুর আগে শারীরিক সম্পর্ক। কারণটা হচ্ছে এটা খুব সহজেই প্রপোজ করার পেছনের অন্যতম কারণটা হচ্ছে ছেলেটা যখন মেয়েটাকে বলছে, বা ভাইস ভার্সা যদি বলি, মেয়েটা যখন ছেলেটাকে বলছে, তখন কোনো দায় থাকছে না। দায় বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আমি যে কথাটা বললাম মেয়েটাকে বা ছেলেটাকে বললাম, যদি ছেলেটা মন খারাপ করে কিংবা মেয়েটা যদি মন খারাপ করে, তাহলে যদি সে কোনো অ্যাকশন নেয়, সে অ্যাকশনটা কত দূর পর্যন্ত যেতে পারে। এই জায়গাটায় আমাদের একটা প্রচণ্ড রকমভাবে সিকিউরিটি আছে যে ভার্চুয়াল বলো এইসব হয়, এবং ঠিক আছে ইটস ওকে, লেটস ডু ইট, দরকার কি সম্পর্কে যাওয়ার জন্য। কিন্তু মূল কথা হচ্ছে একবার যদি আপনি এই সব জায়গাতে ঢোকেন এবং সেটা যদি বিশ্বস্ততার সম্পর্ক না হয়, কিংবা বিশ্বস্ততার সম্পর্ক না হয়েও যদি এরকম বিষয় হয়, যদি লস হয় তাহলে দ্বিপাক্ষিকভাবেই লস হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটাও যদি না হয়, তাহলে এটা অনেক বড় একটা বিপদের কারণ হতে পারে। আমরা কথা বললেও যে কালকে থেকে এইসব সব কিছু বন্ধ হয়ে যাবে ইন্টারনেটের দুনিয়াতে, এটা আমি বিশ্বাস করি না। তবে কিছু মানুষ সতর্ক হবে, আর আজকের এই গল্পটা শুনলে অনেকেই সতর্ক হবে, এবং শুধু সতর্ক না, ভয়ানকভাবে সতর্ক হবে। সামনের দিকে আগাই। তারপর আমি দুজন এত রাগারাগি, এত গালাগালির মধ্যে পরে হঠাৎ করে কি নিয়ে যেন অনেক বড় একটা ঝগড়া হয়। তো ওরে আমি বলতেছি দেখ আমি কিন্তু সুইসাইড করব। বলতেছে, আর আমি একটু বলি যে আমার রুমটা ছিল, বাড়িটা ছিল ডুপ্লেক্স,
ডুপ্লেক্সের নিচতলাতে ছিল বসার রুম, দোতলাতে ছিল শোয়ার রুম, আর দোতলার সাইডে আরেকটা মানে আলাদা করে ছাদের মতো করা, যেখানে সাইডে বাগান করা, আর আমার রুমটা ছিল তার পাশেই। মানে পুরো বাড়িটার মেট হিসেবে ছিলেন, মানে সার্ভিস দিতেন। তো আমার ওই সাইড, আমার রুমটা এমন একটা সাইডে ছিল, প্লাস আমার রুমের বাইরে যে মেন গেটটা থাই গ্লাস লাগানো ছিল, যে আমি যদি এখানে চিৎকার করে মরেও যাই আমার পাশের রুমের কেউ শুনবে না। একটু দূরেতে ছিল রুমগুলো। তো ওরে আমি বলতেছি যে দেখো, বাড়িটা কি একজনেরই ছিল? হ্যাঁ, একজনেরই ছিল। মালিক কি করতেন বাড়ির? মালিক লয়ার, আইনজীবী ছিলেন। আচ্ছা, ওকে। তো ওরে আমি বলতেছি দেখো, আমি এখানে একা একা থাকি, আমার ফ্যামিলি ছাড়া থাকি, এমনিতেই মানসিক একটা চাপ আমার ভিতরে, আর আমি বাবা মা ছাড়া কখনো থাকি না, এখানে থাকি। তোমাকে নিয়ে আমি হয়তো বা ভালো আছি, বাট তুমি এমন কিছু করো না যাতে আমার উল্টাপাল্টা আমার মরে যেতে ইচ্ছা করে। ওকে। তো ওরে আমি বলতেছি, ও আমাকে তুই করে বলতেছে, আমি তুই করে বলতেছি, আমি দেখ আমি কিন্তু মরে যাব। বলতেছে যে যা, তাতে আমার কি? বলছে সত্যি কিন্তু। পরে বলতেছে যে হ্যাঁ মরে যাবি, কি করবি? আমি গলায় দড়ি দিব। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, গলায় দড়ি দিবি, পারলে আমার সামনে দে, সব কিছু তো আমার সামনে করো, সেটা আমার সামনে কর। বলছি আচ্ছা ঠিক আছে করব। তো আমি নিচের কাজটা শেষ করে ম্যাডামকে বিদায় দিলাম। বললাম যে ম্যাডাম আমি এখন ঘুমাবো, আমার অনেক খারাপ লাগতেছে, আমি একটু যাই, শরীরটা খারাপ। বলতেছে আচ্ছা ঠিক আছে চলে যাও। এগুলো কি আপনি আরবিতে বলতেন? হ্যাঁ, সম্পূর্ণ আরবিতে। আমি এখনো পুরো সম্পূর্ণ আরবিতে কথা বললে হয়তো কেউ বুঝবেই না আমি বাঙালি না আরবিয়ান। ওরে বাবা, এগুলো শিখেছেন কিভাবে আপনি, কোত্থেকে? জানি না, আমি মানে আমার মানে কোনো কিছু শুনলে, কোনো কিছু দেখলে খুব সহজেই ওটা আমি আয়ত্তে আনতে পারি। তারপর ম্যাডামকে বললাম, বলার পর এখন ম্যাডাম বলতেছে যে তোমার মুখটা এমন লাগতেছে কেন, তুমি কি দেশে কথা বলছো, তোমাকে দেশে টাকা পাঠানো লাগবে? না আমার টাকা পাঠানো লাগবে না। তো আরবিতে কথাটা বলার পরে আমি বলছি আমি যদি না থাকি আমি টাকা দিয়ে কী করবো? বাংলায় বলছি কথাটা, আরবিতে ওইটা বলার পর বাংলায় এটা বলছি। ওকে, আমরা এখানে একটা বিরতি নেব, প্রিয় শ্রোতা শুনতে যাচ্ছেন। আমি কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। আমি আবারও বলি youtube.com/dfm904। আনফর্চুনেটলি আমাদের কন্টেন্ট অনেকগুলো ফেক চ্যানেলে আপলোড হয়। আমি বেশ কয়েকটি চ্যানেলের নাম এখানে বলতে পারি, যেগুলো আমরা খুব কঠিনভাবে এখন মনিটর করছি। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা আমাদের কোনো কন্টেন্ট নিজের চ্যানেলে আপলোড করবেন না, কেউ কোনো ব্যক্তিগত চ্যানেলে আপলোড করবেন না, বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি। আর যদি এটা কন্টিনিউসলি করতে থাকেন তাহলে আমি যেটা দেখলাম যে আপনাদের অনেকেরই চ্যানেল আছে যেগুলো আপনারা আমার পুরনো অনুষ্ঠান যেগুলো ছিল অন্য রেডিওতে সেগুলো আপলোড করেছেন, এখানকারগুলো আপলোড করেছেন, আপনারা চ্যানেল অনেক দিন ধরে চালাচ্ছেন। আমরা যেটা করব, রিপোর্ট করে আপনার চ্যানেলটি বন্ধ করে দেবো, এবং সেটা আমরা আমাদের অথরিটি থেকে খুব সহজেই করতে পারি। আমরা চাচ্ছি আপনারা যারা এই কাজগুলো করেছেন অনেকদিন ধরে হয়তো এক ধরনের সার্ভিস দিয়ে গেছেন, পয়সাপাতি হয়তো ইনকাম করেননি অনেকেই এসব দিয়ে, তারপরেও আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি আমাদের কন্টেন্টগুলো আপলোড না করার জন্য, কারণ এতে করে আমাদের নিজের যে চ্যানেলটি আছে সেটার সমস্যা হচ্ছে, বিভিন্ন রকমের লিগ্যাল প্রবলেম হচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমরা আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, যদি আপনারা আপনাদের নিজের চ্যানেলটি হারাতে না চান তাহলে আপনারা আমাদের কন্টেন্ট আপলোড থেকে বিরত থাকুন। ওকে, আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ এই চ্যানেলটি ছাড়া অন্য কোনো চ্যানেল ঢাকা এফএম-এর এই প্রোগ্রামগুলোর জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন না। ওকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে অবশ্যই নোটিফিকেশনটি অন করে নেবেন, যেখানটায় ছিলাম। তারপর তো ম্যাডাম বলতেছে এই তুমি বাংলায় কি বললা, তুমি কি আমার গালি দিলা? তো বলতেছি যে ম্যাডাম আমি আপনাকে অনেক লাভ করি। ম্যাডাম আমাকে অনেক আদর করতো, কারণ দেখা গেছে আমি যখন ফ্রি টাইম থাকতো কাজের তখন আমি ম্যাডামের পাশে বসে থাকতাম, মানে আমার মায়ের মতো। আমার মাকে কোনো দিন এতটা সেবা করিনি যতটা ওনাকে করছি, আর আমি ওনাকে অনেক জ্বালাতাম, মানে ওনার ছেলে মেয়ে যেভাবে জ্বালাতো আমিও জ্বালাতাম। তো উনি বলতো যে আমার 3টা না 4টা ছেলে মেয়ে, 2 মেয়ে 2 ছেলে। তো উনি বলতেছে তুমি আমার গালি দিলা? বলছে আমার এত বড় সাহস আছে আমি আপনাকে গালি দিব? বলতেছে আচ্ছা ঠিক আছে যাও ঘুমাও। তারপর আমি বিদায় টিদায় দিয়ে ঘুমাতে গেলাম। তো তখন আমি বলতেছি, তখনও কিন্তু লাইনে অডিও কলে, মানে যখন সামনে কেউ থাকে তখন অডিও কলে থাকে, আর আমি যখন একা থাকি তখন ভিডিও কলে। এখন কি অবস্থা আছে? আপনার ফোনে কি আছো? না না, ওকে ফাইন, ফোন অফ হয়ে গেছে। তো তারপর আমি উপরে যাওয়ার পর মানে ম্যাডাম বুঝতে পারছিল হয়তোবা যে আমার মন খারাপ। তো আমি উপরে যাওয়ার 5 মিনিট পরে উনি আমার পিছিয়ে যায় আর আমার মেন গেটের দরজাটা নক করে।
আমি বলছি আপনি কেন আসছেন? আমি গেট বন্ধ করে দিলাম, আমি তো ঘুমাবো। বলতেছে যে আচ্ছা তুই গেটটা খোলা রেখে ঘুমা, তোর ঘরের গেট লাগা কিন্তু এটা খোলা রাখ। কিন্তু আমি আমার রুমের গেট কখনো বন্ধ করতাম না, কারণ আমার রুমের গেট একটু সমস্যা হতো, বন্ধ হতো না, এই জন্য মেন গেটটা বন্ধ করে ঘুমাতাম। তো আমি বলতেছি ম্যাডাম কী করবেন আপনি? বলতেছে যে আমি এখানে বসে সীসা খাবো। আমি সীসা বানাতে পারি খুব ভালো করে। আপনি? হ্যাঁ, অনেক সুন্দর করে বানাতে পারি। সীসা কি ওদের দেশে লিগ্যাল না? সবাই খায়? হ্যাঁ, সবাই খায়। ওকে। তো সীসাটা পরে আমি বলতেছে আচ্ছা তুই তো ঘুমাতে যাবি, আমার সীসাটা বানায় দিয়ে যা। তো বানায় টানে আমি রাখলাম না, ভাবছি যে হ্যাঁ উনি এই জন্যই আসবে, কিন্তু ওনার ছিল যে গেটটা খোলা রাখবে উনি। তারপর উনি চলে যায়। তো আমি তখন আমার বয়ফ্রেন্ডকে বলতেছি যে দেখো আমার অনেক খারাপ লাগতেছে, তুমি দেখ তো আমার অনেক খারাপ লাগতেছে, তুই আমার সাথে এমন করিস না। বলতেছে যে তুই না মরবি বললি, মরবি না, ভয় লাগতেছে। সে না, ভয় আমি পাই না, ভয় জিনিসটা আমার ভিতরে নাই। পরে বলতেছে যে তো মরবি মর। আমি বলছি হ্যাঁ মরবো তো। আচ্ছা দাঁড়া আমি আর আম্মুর সাথে একটু কথা বলি। তারপর ওরে কনফারেন্সে রেখে আম্মুর সাথে কথা বললাম। ওরে কনফারেন্সে রেখেছেন মানে? ও কথা বলতো আপনার মায়ের সঙ্গে? ও কথা বলতেছে না, চুপ করে শুনছে যে আসলে আপনি মার সঙ্গে এতটা প্রাইভেসি শেয়ার করা মানে ইমোশনালি ফুল হলে যেটা হয় আর কি। ওকে, বলেন। তারপর মানে যখন আমি রুমে গেলাম আর আমার রুমে যাওয়ার পরে ও বলতেছে যে মামা একটা কাজ কর। কি করব? বলতেছে তোর ফোনে যে আমার ছবিগুলো আছে ছবিগুলো ডিলিট কর। বলছি ছবি ডিলিট করব? আচ্ছা করতেছি। পরে বলতেছে ডিলিট করার সময় স্ক্রিনশট দিবি, তারপর ডিলিট করার পরে গ্যালারির স্ক্রিনশট দিবি, আমি সব কিছু দেখবো, প্রুফ দে তুই যে সব কিছু কাটছস। সব কিছু ডিলিট করে দিলাম। তারপর বলতেছে আচ্ছা তোর সাথে আমার লাস্ট কল কখন, ফোন কল যখন হয়েছে ওই লিস্টটা ডিলিট কর। তারপর মানে হাসতেছিলাম যে পরে আমি বলতেছিলাম আমি যদি এই দেশে মরে যাই তোমার ওই দেশে পুলিশ ধরবে না, ভয় পাও কেন? বলতেছে তুই ডিলিট কর। করলাম, তারপর স্ক্রিনশট দিলাম যে করছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে এবার যা করার কর। তারপর আমি ওয়াশরুমে গেলাম, যেহেতু বাইরের দেশে কোনো ফ্যান এরকম আমাদের দেশের মতো ফ্যান চলে না, ওদের হয় এসি না হয় এমনিতে কিছু থাকে না। ওয়াশরুমের মানে যে জানালাগুলো থাকে সেগুলো অনেক উঁচুতে থাকে। তো ওরে আমি ফোন দিয়ে লাইনে রাখছি, ও বলতেছে, আমি বলছি আচ্ছা আমি ফোনটা রাখি। বলতেছে না আমি লাইনে থাকবো, আমি দেখবো তোর কত বড় কলিজা। তো মানে আমার এখনও বুক কাঁপতেছে, কথাগুলো মনে পড়লে এমন লাগে। তারপর ওরকে লাইনে রেখে আমি বেসিনের উপর ফোনটা রাখছি। রাখার পর কমেটের কাভারটা বন্ধ করে কাভারের উপর দাঁড়াইছি। দাঁড়ানোর পর আমি আমার বাংলাদেশ থেকে যে 3 পিস নিয়ে গেছি সেটার ওড়নাটা আমি ওই জানালার সাথে বাঁধলাম। এখন বলতেছে যে এতক্ষণ লাগে। তারপর বাঁধার পরে একদম এক পর্যায়ে ফাঁসি যেভাবে দেয় সেভাবে পুরোপুরি শেষ। ওর দিকে তাকায় দেখে ও হাসতেছে, মানে ফোনে ভাবছে হয়তো এই পর্যন্ত করে আমি নেমে যাবো, আর কিছুই করব না। তারপর একটা পর্যায়ে আমি গলার মধ্যে ওড়নাটা ঢুকানোর পর আমি পাটা ছেড়ে দিই, ঝুলে যান? হ্যাঁ ঝুলে যাই। তারপর ও খুব চিৎকার করে, লাউড স্পিকার ছিল, আমি শুনতেছিলাম, মামার নাম, ওইখান থেকে নাম তুই। তো আমি ওইখান থেকে যে নামবো, আমি তো পায়ের নিচে কোনো টুল দিয়ে নাই, আমি কমেটের উপরে দাঁড়ায় নিছি। এখন ওই পর্যন্ত পাটা আমার যাবে না, আমি নামতে পারবো না। আর আমি যে হাত দিয়ে ওড়নাটা খুলবো ওইরকম কোনো মানে স্কোপ ছিল না। তো আমার এমন অবস্থা হয়ে গেছে, ও ভয়ে ও ফোনটা কেটে দিছে। ও এটা ভয় পাইতেছিল যে কেউ যদি এসে দেখে ও লাইনে হয়তো ওর নামে কেস হবে, আর এই জন্য ও সবার আগে ওর ছবিগুলোর কলেজ সব কিছু ডিলিট করছে। করার পর জানি না হয়তো বা কপালে মরণ নাই, তার ওই যে ম্যাডাম রুম খোলা রাখছে, ম্যাডাম আসছে, আসার পর দেখতেছে যে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। উনি তো চিৎকার দিয়ে সাথে সাথে এসে উনি কমেটের উপর দাঁড়ায়, তারপর কেচি দিয়ে ওনাটা কেটে ফেলে, কারণ খোলার মতো অত সময় ছিল না। তো আমাকে নামানোর পর আমি সাথে সাথে সেন্সলেস হয়ে যাই। তার কখন জ্ঞান ফিরছে আমি জানি না,
তো ম্যাডাম মানে আমার জ্ঞান ফেরার পর আমাকে একটা থাপ্পড় দিছে, অনেক বলছে এইটা করার জন্য তুই উপরে আসছস। আমার মন বলছিল তুই উল্টাপাল্টা কিছু করবি, এই জন্য আমি গেটটা খোলা রাখছি, আজকের পর তুই কোনোদিন গেট লাগাবি না। তো এই ঘটনা ঘটলে তো মানে আমাদের মতো জায়গা হলে তো বাসা থেকে বের করে দিত। হ্যাঁ, কিন্তু উনি আমাকে অনেক আদর করতো, প্লাস উনি আমাকে যে নিছে ওনার বাসায়, ওনার অনেক টাকা নষ্ট করে নিতে হয়েছে। আর সবচাইতে বড় কথা, উনি আমার মায়ায় পড়ে গিয়েছিল। এটা আমি সবসময় শুনছি, সবাই আমাকে বলে যে আমি নাকি মানুষের সাথে অনেক মিশতে পারি, মানুষের মন জয় করতে পারি, জানি না। এটাও বলতো যে তুমি আমার মাকে মানায় চলতে পারবা। তো তারপর আমার যখন জ্ঞান ফিরে আমি ওকে ফোন দিই, ফোন দেওয়ার পর ওর মধ্যে কোনো ফিলিংস নাই। আবারও কথা চলতে থাকে, এরকম করতে করতে হঠাৎ আরেকদিন এমন রাগ লাগে, এমন ঝগড়া হয়েছে। আবার একদিন মানে এই ভালো চলতেছে, 24 আওয়ার্স আমার সাথে থাকতেছে, সব কিছু হচ্ছে, এর মধ্যে আবার এমন ঝগড়া হয়। আমি বলছি দেখ আমি কিন্তু আবার মারা যাবো, আবার সুইসাইড করবো। বলতেছে কয়বার করবি, কর না, তোর তো কিছু হয় না, তুই মরবি না। যে দেখো বেশি ভালো হবে না কিন্তু। পরে বলতেছে আচ্ছা তুই কী করবি কর। তারপর আমি ওইখানে ম্যাডামের রুমে ওষুধের একটা আলাদা একটা ছিল, আপনার আলাদা একটা সাইট ছিল যেখানে শুধু ওষুধ থাকবে। ওইখানে গেলাম, ওইখানে যাওয়ার পর অনেকগুলো ওষুধ নিলাম। নেওয়ার পর তখনও বলতেছে তুই কী করবি, ভিডিও কল আমার সামনে কর, তুই করবি, আমার বিশ্বাস হয় না। মানে আমাকে ও করাবেই, এটা করতেই হবে, ও দেখবে নিজের চোখে প্রমাণ। তোর সামনে আমি প্রায় 3টা ওষুধ যখন খেলাম তখন বোধহয় থাকার কিছু করা লাগবে না, তুই দেখবি, শেষটা দেখে যা। শেষ পর্যন্ত আমি সবগুলো ওষুধ মানে খাওয়ার আগে পর্যন্ত মানে খাবো 5টার মতো খাইছি। তার মধ্যে আমার আরেকটা ফোন আসে, আরেকটা ফোন আসার পর আমার আম্মুর ফোন ছিল, সেটা ফোনটা ধরার পর আমি কথা বলতে বলতে মানে ইমোশনাল হয়ে যাই। মা আমার জন্য মন খারাপ ছিল, মার সাথে মা বলতেছে মমতার কথা অনেক মনে পড়তেছে। তখন আর কি বুঝলাম যে মার মন, এমন একটা সময় ফোন দিতে হলো। তারপর আমি সব ওষুধগুলো ফেলে দিই, 10টা ওষুধ ছিল, 5টা খাওয়ার পর 5টা ফেলে দিই। তারপর ওই 5টা খাওয়ার পর আমি সারাদিন আমার মানে কোনো ক্ষতি হয় নাই, কিন্তু আমার এমনিতেই খুব মাথা ঘুরতো, পড়ে যাব লাগে এরকম। তারপরে লাস্ট টাইমে যখন বাংলাদেশে চলে আসব তার আগে আরেকবার এরকম ঝগড়া হয়, তখন আমি আমার ঘরে আগুন লাগিয়ে দিই। ওখানে? হ্যাঁ, ওইখানে আমার খাট ছিল না, ওইখানে তো আপনার যেই আলাদা যেই বেডগুলো থাকে যে ফর্মের, ওইগুলো ছিল, আমি এটার মধ্যে আগুন লাগিয়ে দিই। তারপর ঘরের দরজা পর্যন্ত বন্ধ করে দিই। একেবারে ঘরে যা ছিল সম্পূর্ণ পুড়ে গেছে, আমি সেন্সলেস হয়ে গেছি ঘরের মধ্যে। তো জানালা দিয়ে যে কালো ধোঁয়াগুলো বের হয়েছে সেটা পাশের বাড়ির লোক দেখে আমাদের বাসায় লোক পাঠানো হয়, তারপরে আমাকে ওইখান থেকে বের করা হয় জানালা দিয়ে এসে। তারপর আপনার মালিক আপনাকে কিছু বলে নাই? তারপরেই তো আমাকে একদম তাড়াতাড়ি করে টিকিট কেটে পাঠিয়ে দিল। ও, এই ঘটনার পরে আপনাকে টিকিট কেটে পাঠিয়ে দেয়? আচ্ছা। যে এইভাবে রাখলে তুই যে কোনো মুহূর্তে একটা কিছু করে ফেলবি। আসার পর ভালোই সম্পর্ক চলতেছে। না দাঁড়ান, আসার পরে আপনি ওনার সঙ্গে ফার্স্ট মিট করার পর। এটা কতদিন আগের ঘটনা? কবে আসছেন আপনি? এই রোজার ঈদের, গত রোজার ঈদের। মানে 1 বছর হয়ে গেছে আপনার? 1 বছর প্লাস রোজার মধ্যে। গত রোজার ঈদের আগের রোজার ঈদ। তো এখন ওর সাথে ফার্স্ট মিট, ও আমাকে সামনাসামনি যখন দেখে, আমি যখন দেশের বাইরে ছিলাম, মানে এখন আপনি আমাকে যা দেখতেছেন আমি মোটেই এমন ছিলাম না, অনেক সুন্দর ছিলাম, অনেক ফ্যাট ছিলাম। তো ও আমাকে দেখার পর তাকায় আছে, বলতেছে যে আমি যা চাইছিলাম তার চেয়ে তো অনেক বেশি পাইছি। ফাইন, এখানে আমার একটা কথা আছে। একটা হচ্ছে যে আপনি যখন আসলেন তখন আপনি প্রতি মাসে কত টাকা পাঠাতেন ওই সময়? 13,000। ওই 13,000ই পাঠাতেন? আচ্ছা, ইনকাম তো ভালোই ছিল সবকিছু মিলে, আপনি সবকিছু মিলে ভালোই ছিলেন? হ্যাঁ, ভালো ছিলাম। এই ছেলেটার জন্য আপনার এই অবস্থা হয়ে আপনার দেশে ফিরতে হলো? তার কারণ হচ্ছে ও আমাকে বলছে বিয়ে করবে, সেই জন্য। আর আমি আসার সময় আমার বাসার কারোর জন্য কিচ্ছু আনি না, জাস্ট আমার আম্মুর জন্য। ও, ছেলেটা বলেছে বিয়ে করবে? হ্যাঁ। তো কি বলতেছিল, তুমি দেশে চলে আসো, তোমাকে বিয়ে করবে, এরকম কিছু তারা দিচ্ছিল? তারা দিচ্ছিল বলতে আমি পাগল হয়ে গেছি, বিয়ে করবে, চলে যাই, আর কষ্ট করতে ভালো লাগতেছে না। প্রায় 3 বছর হয়ে আসলো। তাহলে বাসায় আগুন ধরালেন কেন? আসার আগে ওই যে ঝগড়ার কারণে আগুন ধরিয়ে দিয়েছেন? আচ্ছা, তো আসলেন, ওই যে প্রচন্ড রাগ। তারপরে আমি শুধু ওর বাবা আর ওর দুলা ভাই ছাড়া ওর ফ্যামিলির যারা ছিল সবার জন্য আমি সবকিছু আনি, গিফট আনি, বাট আমার ফ্যামিলির কারোর জন্য কিচ্ছু আনি না। তো এই জিনিসটা ও কত বছর পরে আসলেন? 3 বছর। 3 বছর দেশের বাইরে ছিলেন, 3 বছর পরে আসলেন। হ্যাঁ। তারপর ওর সাথে ফার্স্ট মিট যখন, তখন ও বলতেছে আমি যা চাইছি তার চাইতে অনেক বেশি সুন্দর তুমি। আর ওর ফ্যামিলি সবাই ছিল কালো,
এখন আমি মানে যেটা সত্যি কথা, ওর ফ্যামিলি সবাই কালো। তো বলতেছে যে তুমি তো আমার বংশের সবচাইতে বেশি সুন্দরী হবে। আমি বলছি থাক, এমন করে বলার দরকার নাই, শুধু বিয়ের টাইমে বিয়েটা করলেই হবে। দুষ্টামি করতেছিলাম। এরপর থেকে ভালো রিলেশন হচ্ছে। ফার্স্ট যেদিন আমাদের দেখা হয় সবচাইতে মানে ইন্টারেস্টেড ব্যাপারটা হচ্ছে এটা যে ফার্স্ট দিনই আমাদের ফিজিক্যাল হয়ে যায়। কোথায় মিট করেন আপনারা? মানে ও আমাকে একটা জায়গায় নিয়ে যায়, ও বলতেছে চলো আমার একটা সিক্রেট কফি শপ আছে, ওইখানে আমরা যাব। তো ওইখানে আমরা যাই। কোথায় কফি শপটা? একটা শনি একরাতে, ঢাকার ভেতরে শনি একরাতে। হ্যাঁ, তারপর তো ওইখানে নিয়ে গেল। তো এইখানে মানে এত দিন পরে ওরে আমি দেখছি। এখন এর মধ্যে কিছু হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছুই না, যেহেতু ফোনে আমাদের এত কিছু হতো। তো ফার্স্ট মিট আমার মনে হয়নি ওরে আমি প্রথমবার দেখতেছি, মনে হয়েছে ওরে আমার অনেক আগে থেকেই দেখা। ওই দিন এরকম হলো কফি শপের ভিতরে, কফি শপের মধ্যে। কফি শপ এটা হয় কিভাবে? তার মানে কফি শপটা অন্যরকম ছিল। অন্যরকম বলতে কফি শপ ডিজাইনটা করা হয়েছে এরকম ভাবে, ডিজাইনটা করা হয়েছে এরকম, মানে আলাদা আলাদা সাইড ছিল দুইটা সাইডের সোফাগুলো ছিল রাউন্ড সোফাগুলো ওই রকম। যখন ভিতরে কেউ ঢুকতো তারা সোফাটা বন্ধ করে দিত, দেয়ালের সাথে বন্ধ করে দিল, এটা জাস্ট ছোট একটা রুমের মতো হয়ে যেত। উপর থেকে খোলা, উপরে তো দেয়াল। আচ্ছা, হ্যাঁ। আর এটা বন্ধ করে দিলে আলটিমেটলি এমনি কেউ এন্টার করতে না। আর পুরাটাই ছিল মানে অন্ধকার, লাইক সব ডিম লাইট জ্বালানো ছিল এরকম। তো ওইটা টোটাল কেউ ডিস্টার্ব করতো না। না, তার মানে এইরকম সোফা আলটিমেটলি এগুলো বানানো হয়েছে যাতে করে এখানে কাপড়রা আসে এবং এসব কাজ করে। ওকে, তার মানে আর পার আওয়ার্স ওরা 200 টাকা করে নেয়। ওখানে পার আওয়ার্স বসলে 200 টাকা করে নেবে। তার মানে একদম স্পেশালি ফ্যাসিলিটেড ফর দিস কাইন্ড অফ ইলিগাল অ্যাক্টিভিটিস। ওকে, আমার জানা ছিল না। হ্যাঁ, বলেন। তারপর ওই দিন এরকম হয়ে যায়। তারপর আস্তে আস্তে প্রায় সপ্তাহে 2 দিন করে দেখা হতো। আপনার নিজেরও তো একটু ইতস্ততা লাগার কথা, কারণ আপনাকে আমি প্রশ্নগুলো এই কারণেই করছি, কারণ আপনি সেই সময় অনেক বেশি ইমোশনাল এবং যে ধরনের পরিবারে বড় হয়েছেন সেখানে এই ধরনের অ্যারোগেন্ট গ্রো করাটাও খুব স্বাভাবিক। কিন্তু আপনি এরকম একটা খোলামেলা জায়গাতে, হাজার হলেও এটা তো এক ধরনের চরম পর্যায়ের ক্রেজিনেস না থাকলে এরকম পাবলিক জায়গাতে, আপনার জন্য তো এটা প্রথম। ভার্চুয়ালি আপনারা এক ধরনের সম্পর্কে জড়িয়েছেন সেটা আলাদা বিষয়, কিন্তু এটা তো একদম এক ধরনের পাবলিকলি এই ধরনের সম্পর্কে জড়িয়ে যাওয়া, দুজনের ফার্স্ট মিট। তার মধ্যে আপনার নিশ্চয়ই এটার মধ্যে সম্মতি ছিল। হ্যাঁ, আমার সম্মতি ছাড়া কিছু হয়তো ইম্পসিবল। রাইট, ও কিন্তু ভুল করেছে, সে কারণেই ও কিন্তু আজকে এখানে এসেছে। এবং এই ভুলের মাত্রাটা কত বড় আপনারা যখন সামনের দিকে যাবেন তখন বুঝবেন। হ্যাঁ, আমি না চাইলে কোনোদিন এটা হতো না, আর পারতো না। রাইট। তারপর ফার্স্ট আমাকে একটা পিল দেয় ওই দিনই। হ্যাঁ। ওকে। তো আমি ওই পিলটা নেওয়ার পর আমার খুব মানে কেমন যেন লাগে। আমি এটা মানে আমার শরীরে এটা শুট করে না। আপনারা তো বিয়ে করার জন্য এসেছিলেন, তো বিয়ে করার জন্য আসলে বিয়েটা করবে। তো তারপর ঈদ ছিল, ঈদের এইরকম একটা কাহিনী ঘটে রমজানের মধ্যে। তাও আবার রমজানের মধ্যে এরকম একটা খারাপ একটা ব্যাপার ঘটে যায়। তারপর ঈদের 2 দিন পর আমরা আমি বাসায় জানানো হয় যে আমি কক্সবাজার যাব ফ্রেন্ডদের সাথে। তো ওর ফ্রেন্ডদের আগেই পাঠায় দেয়। ও বলে যে আমরা ওর ফ্রেন্ড নিয়ে যাচ্ছি। ওর ফ্রেন্ডরা ওর আগে থেকেই হোটেলে রুম বুক করে রাখে। তো আমরা এখানে গিয়ে উঠি, বাসের মধ্যেও ঝগড়া লেগে গেছে, এরকমই হয়। তো আমার মন খারাপ। ওইখানে যাওয়ার পর মানে এমন একটা অবস্থা হয়েছে, মানে ও যে এতটা পাগল, আমি রুমে ঢুকতে দেরি, এতটা জার্নি করে আসছি, ওর আমার উপরে ছাপায় পড়তে দেরি নেই। এক কথায় না বলে পারলাম না। মানে আলটিমেটলি বিষয়টা ছিল এরকম যে আপনারা ওখানে গিয়ে পার্সোনালি টাইম পাস করবেন। হ্যাঁ। ওকে, তো আপনি ওকে, তো ওইখানে গেলাম। রোজ একটা না মনে হয় 3 দিন ছিলাম। রোজই মনে হয় মানে ওই ঝগড়াটাই হচ্ছে বেশি। কাছাকাছি থেকে ঝগড়াও হচ্ছে। কিসের ঝগড়া ছিল? কি বিষয় নিয়ে ঝগড়া হতো? হ্যাঁ, ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া লেগে যাচ্ছে। আচ্ছা, কথাই মিলছে না। তো এর মধ্যে আমি ওকে একটা কথা বলছিলাম যে যাই করো আমার সামনে করবা, তুমি যত বড় অপরাধ করো আমার সামনে যদি করো আমি তোমাকে মাফ করে দেবো, আমার পিছনে কিছু করবো না। আপনার সন্দেহ তো কোনো অপরাধ করে? ওই যে নেশাগ্রস্ত ব্যাপার বা কোনো মেয়েলি কোনো ব্যাপার। হ্যাঁ, তখন ও আমাকে, আর ওর সবগুলো টাকা আমার কাছে ছিল। তো একটা জিনিস ভালো লাগতো, যখন টাকা লাগতো মানে ওই জায়গায় থাকাকালীন আমার কাছে টাকা চাইতো যে দাও, আর একটা কথা আমাকে বউ বলে ডাকতো। বউ, আমার টাকা লাগবে। হ্যাঁ, যে আমার টাকা লাগবে, আমি এটা করব। তো একদিন আমি বলছি কি করবা? বলছে ড্রিঙ্কস করবা। আমি বলছি আচ্ছা তোমার ফ্রেন্ডরা আছে, আচ্ছা ঠিক আছে করো, বাট আমার সামনে।
বলতেছে তোমার সামনে কেমনে? আমি বলছি তোমার নাম, বলছি যে যা করবো আমার সামনে করবো, আমি কিচ্ছু বলবো না। তো ওর ফ্রেন্ডদের রুমে আমাকে নিয়ে যায়, আমার সামনে ওরা সবাই মানে রুমের ভিতরে ঢুকার পরে আমার জাস্ট এই মানে মনে হয়েছে আমি সেন্সলেস হয়ে যাব। কেন? ওরা প্রচণ্ড পরিমাণে ইয়াবা খেয়েছে রুমের মধ্যে, মানে আমার বয়ফ্রেন্ড না, ও তো পরে আসছে, ওরা সবাই মিলে মানে ওই গ্রুপটাই ছিল এরকম। এটা কি হোটেলের রুমে? হ্যাঁ। তো ও ঢুকার পরে আমার এত খারাপ লাগতেছিল, আমি না পেরে আমি বারান্দায় চলে গেছি। তারপর আবার ঘরে আসলাম যে এত ভাল লাগতেছে না, কতক্ষণ বারান্দায় থাকা যায়। তারপর একটা পর্যায়ে আমার সামনেই ইয়াবা খাওয়া শুরু করলো, ড্রিঙ্কস করলো, করার পর আমাদের রুমে চলে গেলাম। তো 3টা দিন মানে ও নিজে মানে এই কথাগুলো বলতেছি এই জন্য যে ও যদি কখন এটা শুনে, ও হয়তো বা নিজের মন থেকে হইলেও ও মানবে যে হ্যাঁ এটাও করছে, যে ও জানতো যে আমার লাইফের ফার্স্ট ওই ছিল। কারণ 3 দিন ও আমার সাথে ছিল, 3 দিনে মানে আমার কি অবস্থা হয়েছে আমি জানি, দিন রাত এক হয়ে গেছে। মানে ওর ভিতরে যে মানুষ বলে কিছু ছিল না, ও আমি মানে ও হয়তো বা ইয়াবা খেতো এই জন্যই হয়তো বা এরকম ছিল, আমি জানি না। ও আমাকে বলছে যে ইয়াবা খেলে নাকি এরকম হয়, সেক্সুয়াল দিকগুলো নাকি একটু বেশি কাজ করে। তো আমি বলছি তুমি ইয়াবা খেয়ে যদি তুমি এরকম করো, আমার সহ্যের একটা ব্যাপার থাকে, আমি তো কিছু খায় নেই। হ্যাঁ আমি একটা নর্মাল মানুষ, আমার খারাপ লাগে। তো ও কিছু মানতো না, ওর মতো ও করতো। তো একটানা 3 দিন এরকম, তারপর আমি প্রায় সিক হয়ে যাই, এরকম অবস্থা। মানে অমানসিকভাবে চলতে থাকে বিষয়গুলো। হ্যাঁ এগুলো চলতে থাকে। আমারও ইচ্ছা ছিল আমি কখনো ওরে মানে ওর মন খারাপ হোক, ওর ভালো লাগে না বা ওর কষ্ট পাক এমন কিছু কাজ আমি কখনোই করতাম না। থাক আমার কষ্ট হোক, ও যা খুশি করুক। তো ওইখান থেকে যখন আমরা দেশে মানে ঢাকা আসি, তারপর ওই ফার্স্ট আমাদের ছবি তোলা বলতে মানে যখন ফিজিক্যাল হচ্ছে কক্সবাজারে গিয়ে। হ্যাঁ। তখন কি করেন আপনারা? এগুলো ভিডিও করেন? ও ভিডিও করতেছে। আপনার সম্মতি ছিল সেটাতে? আমার সম্মতি ছিল। আমি বললাম না যে ও এমন কিছু করুক, মানে আমি চাই না যে ও এমন কোনো। ওর ভিডিও করার ব্যাপারটা মাথায় আসলো কেন? ওর ইচ্ছা হয়েছে, ও দেখবে। আচ্ছা, আমাদের দুইজনের একসাথে। ভিডিওটা কিসে হয়? ফোনে ভিডিও করে। ওকে, আমার সামনেই করে। তারপর ওইখান থেকে আসার পর ওর ফ্যামিলি জানতো আমাদের ব্যাপারটা। আচ্ছা। তো আমি ওর বোনকে একদিন নক করি, তো ও একটা পর্যায়ে দেখি আমি আপনাদের মধ্যে সম্পর্কের অবস্থা এত বাজে, এত কিছু হচ্ছে, গায়ে আগুন ধরার মতো ঘটনা ঘটে যাচ্ছে। আপনি ঠিক আছে, আপনার নিজের একটা সম্মতি ছিল, আপনার বয়সও কম, আপনি গেলেন ওখানে, এরকম একটা সম্পর্কে জড়াচ্ছেন, সামনাসামনি সব কিছু দেখছেন, তারপরও এই ভিডিও করার যে ব্যাপারটা, এটা আপনি নিজে থেকে অনুমতি দিয়েছেন ওকে? আপনার একবারও চিন্তা হয়নি যে ভিডিওটা অনেক বড় একটা বিপদ ডেকে নিয়ে আসতে পারে? অনেক বিশ্বাস করতাম। দ্যাটস অ্যাকচুয়ালি হ্যাপেন, প্রিয় শ্রোতা। কেন বলছি? কজ লাভ রানস ব্লাইন্ড। একটা কথা আছে যে ভালোবাসা অন্ধের মতো দৌড়ায়, এবং এটার কোনো লজিক থাকে না। একটা মানুষ যখন ইমোশনালি লাভের মধ্যে পড়ে যায়, তখন পুরো দুনিয়া একদিকে, প্রেম একদিকে। এবং মজার বিষয় হচ্ছে এটা একটা আগুনের ফুলকির মতো। আগুনের ফুলকি যেরকম তাপ করে উঠে জ্বলে আবার যেভাবে নিভে যায়, এটাও ঠিক তাই। লাভের ইমোশন প্রথম পর্যায়ে যেটা আসে, সেটা যদি একটা মানুষের জীবনে লাইফ লং স্টে করে, তাহলে মানুষটা পাগল হয়ে যাবে, এবং এটা কোনোভাবেই সম্ভব না। এবং সেই জন্য ব্যালেন্স করার জন্যই হয়তো বা সৃষ্টিকর্তা এই ইমোশনটা বেশি দিন রাখেন না। ঘটনা কিন্তু youtube.com/tfm904 চ্যানেলটি আছে ঢাকা FM 90.4, নেমে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেবেন। ঠিক আছে, তো আপনারা কক্সবাজার থেকে ঢাকায় ফিরে আসলেন এবং ভিডিও টিডিও সব সে করে রাখলো নিজের কাছে। হ্যাঁ, তারপর ঢাকা আসার পর ওকে তো আমি বলতেই থাকি যে বিয়ে করব। ও বলে যে আজকে না কালকে পেছাচ্ছে। হ্যাঁ। তারপর একদিন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, চল আমরা ডেট ফিক্সড করি, ওই দিন আমরা বিয়ে করব। তো আমার ফ্রেন্ডের বাসায় বসে একটা ডেট ফিক্সড করা হয় যে ওই দিন আমরা বিয়ে করব। কিন্তু ওই দিন পার হয়ে যায়, বিয়ে তো করেই না, আরও মানে বিয়ের ডেট আসলেই ও উল্টাপাল্টা করতেছে, ঝগড়াঝাটি করতেছে। তো এরকম কিছু হলে এর মধ্যে হঠাৎ করে একটা জিনিস দেখি যে আগে ঝগড়া করতে করতে এমন একটা ব্যাপার চলে আসছে যে এখন আমার গায়ে হাত তুললো। হ্যাঁ, কিছু হলেই ও আমার গায়ে হাত তুলতো। তো এই জিনিসগুলো অনেক খারাপ লাগতো, এতটাই খারাপ লাগতো বোঝানোর মতো না। কারণ আমি আমার ফ্যামিলি থেকে কোনোদিন আমার গায়ে হাত তোলা হয় নাই। মানে আমার ফার্স্ট আমার লাইফের শুরুটাই, মার খাওয়া শুরুটাই ওর কাছে আসার পর থেকে। তারপর
ওইখানে আমার ফ্রেন্ডের বাসা থেকে আসার পর সেই দিনও আমাকে মারে, প্রচণ্ড রকমের মারার পর মারার কারণটা হচ্ছে, হ্যাঁ ওকে আমি বলি যে চলো বিয়ে করি, নাইলে কিন্তু আমি তোমার নামে মামলা করব। বলতেছে মামলা করবা মানে কি? তখন আমার কাছে কিছু ছবি ছিল, তো আমি বলছি এই ছবিগুলো দেখো, ছবিগুলোর মধ্যে তোমার ফেসটা তুমি চিনো তো, আমি কিন্তু এগুলো দিয়ে দিব। পরে বলতেছে যে মামলা করবি, এটা সেটা অনেক কথা। কে মামলা করার কথা বলে? আমি। আপনি মামলা করার কথা বলেন? আচ্ছা, মামলায় আপনি কি সাথে করবেন? আমার কাছে ছবি ছিল কিছু, তারপর ও যে আমার সাথে কথা বলতো, মানে মেসেজগুলো। মামলাটা কিসের জন্য? এই যে ও আমার সাথে এগুলো করছে, করার পর আমাকে বিয়ে করতেছে না, আচ্ছা, হ্যাঁ পিছাচ্ছে, আমারও তো একটা লাইফ। তো মেসেজগুলো ছিল, আচ্ছা, কথা হতো। আর ছবি কিসের ছিল? স্ক্রিনশট, ছবিগুলো নিট পিকগুলো ছিল ওর আর আমার একসাথে বলতে নরমাল যেগুলো মানুষ দেখতে পারে এরকম ছবি, নাকি আপনাদের ভেরি পার্সোনাল ছবি? ভেরি পার্সোনাল ছবি। তার মানে আপনারা যখন ভিডিও কলে সব করতেন তখন আপনি কিছু স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছিলেন? এই ছবিগুলো হচ্ছে কক্সবাজার যখন গেলাম তখনের ছবি। ওই যে মাঝে মাঝে যখন দেখানো হতো না তখন ফোন সেক্স হতো, বাংলাদেশে আসার পরও যেদিন দেখা হচ্ছে না সেদিন ফোন সেক্স হচ্ছে অনবরত, প্রত্যেক দিন হচ্ছে। যেদিন আমি না করব, যেদিন আমি ওকে ফোনে উল্টাপাল্টা কথা না বলবো, সেই দিন আমার সাথে ঝগড়া করবে। তার মানে বিষয়টা ছিল এরকম যে আপনাদের নর্মাল রিলেশনশিপ যেটা বোঝাই আমি, যে নর্মালি কথাবার্তা যেটা হতো তার চাইতে এক্সট্রিম লেভেলে বেশি হতো, সেগুলো হচ্ছে এই ধরনের সম্পর্ক, ইললিগাল, যেটা বিয়ের আগে। আপনারা এই সময়ে দুজনেই যেটা করতেন, বিভিন্ন রকমের স্ন্যাপ রেখে দিতেন, ছবি রেখে দিতেন, এবং সেটা দেখি আপনি তাকে বলছেন যে যদি তুমি বিয়ে শাদীর দিকে না যাও তাহলে আমি এগুলো দিয়ে মামলা করব। ওকে, তারপর আমরা ওকে দেখতেছি যে না হচ্ছে না, ও আমার কোনো কথাই শুনতেছে না, মানে প্রচণ্ড রকমের ভয় দেখাই ওরে আমি, যে থানার সামনে যাই। আমি জানি আমি থানায় ঢুকবো না, আমি থানার সামনে পর্যন্ত যাই। আমি এখানে একটু থামাচ্ছি প্রিয় শ্রোতা। অনেকেই হয়তো রেডিওতে শোনার পরে অনেকেই হয়তো একটু আটকে উঠতে পারেন যে এটা এইরকম একটা কন্টেন্ট রেডিওতে এভাবে প্রচার করাটা ঠিক হচ্ছে কিনা। আমি আপনাদের সাথে বিনীতভাবে এই জায়গাটিতে বিনয়ের সঙ্গে যে কথাটি বলতে চাই, সমাজে বা আমাদের সোসাইটিতে এই জায়গাটি, ও যে বিষয়টি এখন বলছে, যে শব্দটি বলছে বারবার, যে ফোন সেক্স কিংবা এই যে ভার্চুয়ালি যে বিভিন্ন রকমের ছবি আদান প্রদান এবং একজনের সঙ্গে ধরনের সম্পর্কে জড়িয়ে যাওয়া, তারপর বিভিন্ন রকমের জায়গাতে গিয়ে সেগুলো ভিডিও করা, এগুলো আমাদের সমাজে এখন, শুধু আমাদের সমাজে না, আমরা বলবো যে পুরো বিশ্বেই এগুলো এখন একটা ভাইরাল কন্টেন্ট, এবং এগুলো প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি হচ্ছে, এবং কিছু কিছু মানুষের জীবনকে চিরতরে ধ্বংস করে দিচ্ছে। এই জিনিসগুলো যে কতটা ভয়ানক হতে পারে, যে ধরুন আপনি আপনার স্ত্রীর সঙ্গে হয়তো বা পার্সোনালি কোনো একটা ব্যক্তিগত জায়গাতে গিয়ে এই বিষয়গুলো হয়তো বা আপনি রেখেছেন, হয়তো জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে কিছু গোল্ডেন মেমোরি হয়তো নিজেরা দেখেই, হয়তো বা আপনার উদ্দেশ্য ভালো ছিল, আমি সহজ বাংলায় যদি বলি, এই ফোনটা, যে ফোনটাতে আপনি রেখেছেন বা যে ডিভাইসটাতে আপনি রেখেছেন, সেটা আপনার হাতছাড়া হয়ে গেল, এবং এটা কতটা ভয়ানক হতে পারে আপনার জন্য একটু চিন্তা করে দেখুন। আমরা ইমোশনালি এত বেশি এই জায়গাগুলোতে ইনভলভ হচ্ছি যে এটার নেগেটিভ ইম্প্যাক্ট কতটা হতে পারে আমরা সেটা জানছি না। দেখুন, আমার দায়িত্বের জায়গাটা এটা। আমি যখন অনুষ্ঠানটা করি তখন আমি এই কথাটা এই কারণেই বলছি যে কম বেশি আমরা সবাই এই জিনিসগুলোর মধ্যে আমরা ইনভলভ। আমরা যেন এমন কোনো বিপদগামী সম্পর্কে গিয়ে এইসব জিনিস চর্চা না করি যাতে করে এই জিনিসগুলো আমাদের নিজের জীবনের জন্যই দুর্বিষহ হয়ে যায়। অর্থাৎ এমন যদি চর্চা করতেই হয় তাহলে এমন কিছু সম্পর্ক বা এমন সিকিউর জায়গা থেকে চর্চা করা উচিত যেটা কোনোভাবেই আপনার ভবিষ্যৎকে ভয়ানকভাবে ঝুঁকির মধ্যে ফেলে দেবে না। আর ওর জায়গাটা এমন হয়ে গেছে, বিশেষ করে আজকে মমু যে কথাগুলো এখানে বলছে, দুজনের যে ঘটনাটা, আমার কাছে মনে হচ্ছে এটা একটা অস্বাভাবিক সম্পর্ক। প্রেমের সম্পর্কের চেয়ে বেশি চলে গেছে হচ্ছে শারীরিক সম্পর্কের দিকে। ম্যাক্সিমাম ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে শারীরিক সম্পর্ক। এবং কতটা বিপদগামী শারীরিক সম্পর্ক দেখেন, দ্বিপাক্ষিকভাবেই ওদের কাছে প্রচুর ডকুমেন্টস ছিল যে এই ডকুমেন্টসগুলো চাইলে ওরা একে অপরের এগেনস্টে ব্যবহার করতে পারে। এবং এই ঘটনা আমাদের সমাজে শুধুমাত্র মমই ঘটনা না, এরকম অসংখ্য ঘটনা আমাদের সোসাইটিতে আছে, অসংখ্য ঘটনা। আমরা কিছুদিন আগেই, এবং এখনও চলতেছে, আমাদের খুব ওয়েল নোন একজন সেলিব্রিটির এরকম একটা ঘটনা আমরা আমাদের মিডিয়াতে ভাইরাল হতে দেখেছি, এবং আমার খুব বিরক্ত লেগেছে। আমি ব্যক্তিগত অপিনিয়ন এখানে বলছি, আমার খুব বিরক্ত লেগেছে এরকম একটা ইস্যু নিয়ে মানুষের এত বেশি আগ্রহ দেখে। ব্যাপার হচ্ছে যে এটাই যে আসলে আমরা কনস্ট্রাকটিভ বা ভালো জিনিসের প্রতি যতটা আগ্রহ দেখাই, আমাদের খুব ন্যাচারালি এইরকম জিনিসের প্রতি আগ্রহটা অনেক তীব্র হয়, এবং এটা নিয়ে যত পরিমাণ নাড়াচাড়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেটা আসলেই খুব দুঃখজনক।
দ্বিপাক্ষিকভাবেই খুব দুঃখজনক। কিন্তু আমার মনে হয় যে এটা শুধু একজন সেলিব্রিটি কিংবা সেলিব্রিটির সাথে জড়িত একজন মানুষ তার ঘটনা না, এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে। কিছু কিছু আপনি জানতে পারছেন, কিছু কিছু আপনি জানতে পারছেন না। এই কিছু না, আমি বলবো অনেক বড় একটা অংশই হয়তো আপনি জানতে পারছেন না। মমো, তারপরে আপনি ভয় দেখানোর পরে কি হলো? তারপর আমার ইচ্ছা ছিল যে ওকে আমি জাস্ট ভয় দেখাবো, আর কিছু না। থানার সামনে গিয়ে মানে ফার্স্ট আমি বললাম দেখো আমি রাস্তায় বের হয়েছি, রাস্তার ছবি দিলাম, রিক্সা উঠছি সেটার ছবি দিলাম। তারপর থানার গেটের ছবিটা দিয়ে বললাম দেখো আমি কিন্তু থানায় ঢুকতেছি। তখন ও প্রচণ্ড পরিমাণের ভয় পায়। ভয় পাওয়ার পর আমার কাছে অনেক মাফ চায়, আর মাফ চাওয়ার পর বলে যে তুমি যা চাইবা তাই হবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে করবো। হ্যাঁ ওকে, বিয়ে করবে। তারপর আমি বাসা চলে আসলাম। তখন আমি বলছি যে দেখো আমি যেতাম না থানায়, আমি আসলে তোমাকে ভয় দেখানোর জন্য করছি। ও বলতেছে যে যাই হোক বিয়ে করব, আচ্ছা ঠিক আছে চলো আসো আজকেই বিয়ে করবো। কি পরে বলতেছে হ্যাঁ। আমার মাথায় এতটুকু ঢুকে নাই যে আমি আমার ফোনটা সাথে নিয়ে যাচ্ছি। তো আমরা বুঝে গেছি। হ্যাঁ বলুন। আমাকেও নিয়ে গেল। ও আমাকে বলতেছে আজকে তুমি না নৌকায় ঘুরতে অনেক পছন্দ করো, চলো নৌকায় ঘুরবো। তো নৌকা এমন একটা জায়গায়, যেই জায়গায় মানে মানুষ খুন করে ফেললেও লাইক একটা ছড়ের মতো। হ্যাঁ, তো আমাকে ফার্স্টে ওইখানে নিয়ে গেল। আমাকে বললো তুমি তো সকালে খাও নাই, খায় নাও। আমার একটা মানে ব্যাড হ্যাবিট হচ্ছে আমি খাওয়া দাওয়া করি না। আমাকে আগে ফার্স্ট খাওয়ালো, খাওয়ানোর পর বলতেছে আসো। নৌকা ওঠার আগেই বলতেছে ফোনটা দেখি। তখন তো আমি বুঝে গেছি যে হ্যাঁ ফোনটার জন্য। তো তখন বলছে চলো আমরা বিয়ে করবো না। বলছে যে হ্যাঁ ফোনটা একটু দাও। বলছে না ফোন দেওয়া যাবে না, ফোন দিব না আমি। এইটা বলাতে আমাকে একটা থাপ্পড় দেয়, আমি পড়ে যাই। আমাকে মানে আমি বলতেছি আমি ফোন দিব না, তুই আমার ফোন ছাড়, আমার হাত ছাড়, আমি চলে যাব, আমার বিয়ে করতে হবে না, ছাড়। ও আমাকে টানতে টানতে একটা নৌকার উপরে উঠায়। নৌকাওয়ালাকে বলে তাড়াতাড়ি নৌকাটা ছাড়েন। আমাকে টেনে হেসড়ে আমাকে নৌকা উঠায়। না না, উনি দেখেই বুঝতে পারছে। উনি বলতে যেভাবে বলছে নৌকালা বুঝতে পারছে হয়তো বা টাকা বেশি দিবে। ওকে ওকে, নৌকালা অভ্যস্ত, কারণ নৌকাতে সব ঘটনা ঘটে। ওকে, তো নৌকাটা পানির মাঝখানে নিয়ে গেল। তখন তো আমার ব্যাক করার কোনো ওয়ে নেই। তো ও আমাকে মানে ফোন চাচ্ছে আর প্রচণ্ড রকমভাবে মারতেছে। আমি দিচ্ছি না, ও আমাকে মারতেছে। মানে আমার এমন অবস্থা হয়েছে, আমি নৌকার মধ্যে আমি প্রায় সেন্সলেস হয়ে যাব অবস্থা। মানে কতগুলো থাপ্পড় দিছে আমার মনে নেই, কিন্তু মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তারপর ফোন দিলাম, ও মানে লক করা ছিল, পাটাম দেওয়া ছিল, ওইটা খুলতে পারতেছে না। তো আরও রাগ, আমি নিয়ে ফোন চাইছে, ফোন দিছি। এখন ওইটার জন্য আরও রাগ, আরও বেশি মার শুরু করছে। এখন আমি এক পর্যায়ে সহ্য করতে না পেরে ওর পায়ে ধরছি, প্লিজ আমার এইভাবে মাইরো না, আমি ফোনের লক খুলে দিচ্ছি, আমি আর সহ্য করতে পারতেছি না। তো পা ধরার পর বলতেছে তুই পা না ধরে তুই ফোন খোল। তারপর আমি মারতেছে আর বলতেছে। তো তারপর আমি মাফ টাফ চাইতেছি, দেখো তুমি আগে মারা বন্ধ করো, আমি দিচ্ছি। তারপর ফোনের লকটা খুলে দিলাম। ও সব কিছু ডিলিট করলো। সব কিছু ডিলিট করার পর ওর আমার ফোনের মধ্যে ওর জিমেল অ্যাড করলো, যেন আমি কি করি না করি সব যেন ও দেখতে পারে। তো যাই হোক, আমি জিমেল মানে হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্কটা করে দেওয়া, তার মানে আপনি ছবিতে যা যা তুলবেন ওর পার্সোনাল ড্রাইভে গিয়ে সেভ হবে। হ্যাঁ, তারপর বলতো যে তখন সেই দিনও মানে যখন ডিলিট করলো ওর মন শান্তি হলো, তখন ওই অবস্থায় আমাকে আদর টাদর করে চলো 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 থাক, আর কোনো দিন মারবো না, মাফ করে দাও বলে আবার সেই কফি শপে নিয়ে গেল। ওইখান থেকে আবার কফি শপে নৌকা থেকে গিয়ে আবার সেই অকাম। তারপর ওইখান থেকে আমার তো অবস্থা অনেক খারাপ, আমার ফ্রেন্ডের বাসায় নিয়ে গেল। প্রিয় শ্রোতা, ওর দিকে আঙ্গুল তুলবেন না। আমি জানি যে অনেকেই কমেন্টস করছেন, আজে বাজে কথা বলছেন ওর দিকে। প্লিজ, একজন মানুষের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে আঙ্গুলটা তোলেন। ও কিন্তু এখানে সেলিব্রিটি হতে আসে নাই। হ্যাঁ, ও আপনাদেরকে সচেতন করার জন্য আসছে। ওর জীবনে তো এসব ঘটেছে। এমন হতে পারে যে এর চেয়েও ভয়ানক ঘটনা নিয়ে আপনি হয়তো বা গল্পটা শুনছেন। সুতরাং ওকে জাজমেন্টে যায়েন না, আপনারা নিজেরা সতর্ক হন। এবং এমনও হতে পারে যে মেয়েটি আজকে শুনছেন তার ঘটনা হয়তো বা এর চেয়েও ভয়ানক রকমের, যাতে বিপদে না পড়েন সেজন্যই এটা প্রচার করা হচ্ছে। সুতরাং ওর দিকে আঙ্গুল তুলেন না, নিজেরা সতর্ক হন। ওকে ধন্যবাদ দেন যে ওর নিজের জীবনের এত বড় একটা ঝুঁকি নিয়ে হলেও আপনাদেরকে বলে আজকে লাখ লাখ মানুষের সামনে কালার হয়েও আপনাদেরকে সতর্ক করতে এসছে। জি বলুন। বাসায় গেলাম, তারপরে হ্যাঁ ফ্রেন্ডের বাসায় গেলাম। তো আমার ফ্রেন্ড বলতেছে তোর কি হয়েছে যে ফেস এমন ফুলে আছে, চোখ টোকেরই অবস্থা কেন? পরে হাসতে হাসতে বলতেছে আমি মারছি।
আর আমার বয়ফ্রেন্ড বলতেছে ওরে মারছি। তারপর বললো যে যাক তুমি উল্টাপাল্টা করছো, তুমি রাগ দেখাইছো এই জন্য মার খাইছো, আগে ডিলিট করলে কি হইতো। আমি বলছি তোমার ইচ্ছাই ছিল এটা না, তুমি আমাকে আনবা এগুলো ডিলিট করবা। তারপর গেল ওইখান থেকে, তারপর আবার বিয়ের ডেট দিল যে এই ডেটে বিয়ে করবো, আবারও করলো না। এরকম করতে করতে দিন যাচ্ছে আর ওর রাগ বাড়তেছে, কিছু হলেই গায়ে হাত তুলে। ইয়াবা তখনও নিচ্ছে? তখনও পর্যন্ত নিচ্ছে, আচ্ছা, তখন পর্যন্ত নিচ্ছে। ওকে শুধু ইয়াবাই নিত না অন্য ড্রাগও নিত? না, শুধু ইয়াবা। আপনি দেখতেন ইয়াবা, কিন্তু আপনি তো জানতেন আমি না যে জানি, কিন্তু ও প্রচন্ড পরিমাণে বিয়ার খায়, এখনো পর্যন্ত খায়। ওকে ফাইন। বিয়ার মানে কি শুধু নর্মাল বিয়ার না অ্যালকোহলিক বিয়ার? অ্যালকোহলিক বিয়ার, তার মানে সে ড্রিঙ্কসও করে। প্রিয় শ্রোতা, 04904 জি, যেখানে ছিলাম। তারপর আমি গায়ে হাত তোলার বিষয় নিয়ে কথা গায়ে হাত তোলা শুরু করলো। তারপর হঠাৎ করে মানে এরকম বিয়ের ডেট পিছাচ্ছে। এর মধ্যে আমি একটা জিনিস বাদ রেখে আসছিলাম। আমি যখন দেশের বাইরে ছিলাম ও আমার সাথে চ্যালেঞ্জ করছিল আর ওর একটা ফ্রেন্ডকে নিয়ে, যে তুই যদি ওকে মানে কনভিন্স করতে পারোস তাহলে তুই যা চাবি তাই পাবি। কাকে কনভিন্স করতে পারি? ওর একটা ফ্রেন্ড, ওর এই ফ্রেন্ডটা অনেক সুন্দর। ওর একটা ফ্রেন্ডকে কনভিন্স কিসের নিয়ে কনভিন্স? রিলেশনে জড়াতে পারি যদি যদি মানে একটা আমি বিষয়টা বুঝিনি, মানে কে কাকে চ্যালেঞ্জ করেছে যে তুই আমার এই ফ্রেন্ডকে পটায় দেখা। আচ্ছা, যদি পড়াতে পারিস তাহলে যা চাবি তাই পাবি। আমি বলছি আমি কিছু চাই না, তুই আমাকে বিয়ে করবি। বলছে হ্যাঁ করবো। ওকে। তো ওই ছেলেকে আমি এক পর্যায়ে একেবারে স্বাভাবিক, একটা ছেলে যত ভালোই থাক, একটা মেয়ে যদি ইমোশনাল হয়ে বা ওর সাথে যদি কন্টিনিউ কথা বলে, ওই ছেলেটা তার প্রতি ইচ্ছা কেন জানি না। কারণ ওর এই ফ্রেন্ডটা নাকি অনেক মানে মুড দেখায়, কথা মানে কোনো মেয়ের সাথে কথা বলে না। তারপর আমি বলছি কোনো মেয়ের সাথে কথা বল না। আচ্ছা ঠিক আছে। এটা আপনাকে বলেছে? আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করবেন প্রিয় শ্রোতা, কারণ উদ্দেশ্যটা কি সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। সামনের দিকে গেলে বিষয়টা আমরা ক্লিয়ার হব। ওকে, এবং এই উদ্দেশ্যটা হয়তো বা অন্য কোনো কিছু হতে পারে, যেটা ওকে বলেছে সেটা নাও হতে পারে। একটু সামনের দিকে গেলে হয়তো বা সেটা পরিষ্কার হবে। আচ্ছা, তো আপনি কি করেছিলেন সে কথা শোনার পরে? ওই ফ্রেন্ডের সঙ্গে ছেলের সাথে কথা বলা শুরু। কথা বললে তো একটা ছেলে পড়ে যাবে, বিষয়টা এরকম না। একটা না মানে কথা বলতে থাকি, ছেলে আমাকে জিজ্ঞেস করে তুমি রিলেশন আছে? আমি বলছি না আমার কোনো রিলেশন নাই, আমি একা একা থাকি। মানে আমার দুর্বলতাগুলো দেখাতাম, আমি একা একা থাকি। ওই ছেলের সঙ্গে আপনার কি ধরনের কনভারসেশন হতো? আমি কি ধরনের বলতে বোঝাচ্ছেন আপনি যেটা করেছেন? বয়ফ্রেন্ডের চাইতে কম, ফ্রেন্ডের চাইতে বেশি। এই ছেলের সাথে তো জাস্ট এমনিতেই কথা বলতাম, ইমোশনালি ব্ল্যাকমেল করা যেটা আর কি। আচ্ছা, ওই ছেলেকে কোন ধরনের স্ন্যাপ পাঠানো, ও কোন ধরনের স্ন্যাপ পাঠানো, এগুলোর মধ্যে গেছেন কি? না না, এরকম কিছু না। ফ্রেন্ড একসময় পড়ে গেল আপনার প্রতি? হ্যাঁ, তারপর? হ্যাঁ, পড়ে গেল বলতে ছেলে কিন্তু প্রপোজও করে নাই, দুর্বল হয়ে গেছে আপনার প্রতি। মানে এমনিতে কথা চলতেছে, মানে আমি বুঝতেছিলাম হ্যাঁ এই ছেলেটা প্রপোজ করতে পারে, করবে। তার মধ্যে আমি দেখতেছি যে পাপ্পুর মন মেজাজ অন্যরকম। তখন আমি এই ছেলেটাকে সব সত্যি বলে দিলাম যে আসলে দেখো ভাইয়া, আসলে আমাকে তোমার ফ্রেন্ড আমাকে বলছিল আমি চাই না, আমি পারি না এগুলা, আমি তোমারে হার্ট করতে পারবো না। এই ঘটনাটা আপনি এখন কেন বলতেছেন? মানে এটা দ্বারা কি বলতেছি আমি। তো তারপর ওই যে কেন আমি ওর সাথে কথা বললাম এইটা ওর মাথায় ছিল। হ্যাঁ, এখন আমি যখন ওই যে দেশের বাইরে থেকে যখন আসলাম, তখন একদিন ওর ফ্রেন্ডদের সাথে আমাকে পরিচয় করায় দিতেছে, ফ্রেন্ডের সাথে রাস্তায় দেখা হয়েছে। তো এই ফ্রেন্ডের সাথে দেখা হয়, যেই ফ্রেন্ডের সাথে আমি ফোনে কথা বলছি। তো এই ফ্রেন্ডের সাথে দেখা হয়, সেদিন ওই ফ্রেন্ডের নাকি বার্থডে ছিল। তো আমি জাস্ট বলছি ভাইয়া হ্যাপি বার্থডে টু ইউ। এটা আমি কেন বললাম, মানে এই ছেলের সাথে আমার ফোনে আগে কথা হয়েছিল, এই ছেলের সাথে আমি কেন কথা বলবো? এইটা বলছি এই জন্য, এই কথাটা বলার জন্য ও আমাকে যে কি করলো, সবার সামনে অপমান করলো, সবার সামনে, ওই ছেলের সামনেই, সবার সামনে। ছেলেদের সাথে কথা না বললে তোর ভাল লাগে না, এইটা সেটা। আমি খারাপ কি করলাম? ক্রেজি ছিল। এবং এটা খুব স্বাভাবিক যে ধরনের ড্রাগ নিত এবং যেভাবে ওর লাইফস্টাইল ছিল, সেখানে হয়তো এই বিষয়গুলো খুব স্বাভাবিক। একজন ড্রাগ অ্যাডিক্ট মানুষের সঙ্গে আসলে তার কাছ থেকে খুব নর্মাল আচরণ আশা করাটা খুব অপ্রত্যাশিত। তবে এটাও ঠিক যে ড্রাগ না নিয়েও মানুষ অনেক সময় খুব অ্যাবনর্মাল অ্যাটিটিউড করে, সেটার পেছনে অবশ্য অনেক কারণ থাকে। যাই হোক, তারপর মানে আমি কান্না করতে করতে এখান থেকে সরে আসছি, কারণ ওই অপমানগুলো নিতে পারতেছিলাম না এতগুলো ছেলের সামনে। তারপর এরকম কিছুদিন পর পর মার চলতে থাকে, মারামারি। তো ওই দিনও মারে, যে ফ্রেন্ডের সাথে দেখা হলো ওই দিন প্রচণ্ড মারে। তারপর হঠাৎ করে একদিন বলতেছে যে আমি এর মধ্যে আমার ভুলগুলো আমি বলে দিই, নেলে ও যদি কোনোদিন এটা শুনে তাহলে ও বলবে যে ওর ব্যাপারেই শুধু বলে গেছে, আমার ব্যাপারে বলি নাই। আমার দোষগুলো হচ্ছে এটাই যে আমি যখন ও আমাকে মারতো বা ও আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতো, আমি সহ্য করতে না পেরে আমি চাইতাম ওর থেকে সরে যেতে।
তো সরে যাওয়ার জন্য আমি অন্য কারোর সাথে রিলেশনে জড়াতে চেতাম, যে আমি যাই ওর সাথে অন্য জনের সাথে সেটা রিলেশন আপনার করি। জায়গা থেকে খুব স্বাভাবিক না, কারণ আপনি তো আপনার বাবা মাকে এরকম দেখেছেন, গায়ে হাত তুলছে, মারামারি করছে। হ্যাঁ, এবং আমিও খুব অবাক হচ্ছি যে এই সেম জিনিসটা দেখার পরে আপনি বিয়ের আগে সেম একই জিনিস পাচ্ছেন, তারপর এই ছেলেটাকে আপনি কেন বিয়ে করতে চাইবেন? আপনার তো একবার হওয়ার পরেই এখান থেকে সরে আসার কথা। হ্যাঁ, তারপর হচ্ছে কারণ আমি ওকে অনেক লাভ করে ফেলছি। রাইট রাইট। তারপর মানে আমার ভুলগুলো হচ্ছে যে আমি অন্য ছেলেদের সাথে কথা বলতাম, ওর ওই যে ওর জিমেলটা অ্যাড করা ছিল, ও দেখতো, ও আমার ফোনের কল লিস্ট ওর ওইখানে যেত, তো যার যার নাম্বার পেতো সবাইকে ফোন দিয়ে বলতো যে মম আমার গার্লফ্রেন্ড, আর সবাইকে আমার ছবিগুলো দিয়ে দিত, নিউড পিকগুলো দিত, যে দেখেন ওর সাথে আমার এত কিছু নোট হয়েছে। পিকগুলো দিত সবাইকে? হ্যাঁ, সবাইকে বলতে যার সাথে আমি একটু মানে রিলেশনে যেতে চাচ্ছি, মানে কোনো ফ্রেন্ডলি রিলেশন নেই, আমি চাচ্ছি ওর সাথে রিলেশনে জড়ায় যাব, আমি আমার এই বয়ফ্রেন্ডের থেকে সরে যাব, এটা চেষ্টা করলেই ওই কাজটা করতো। তো আচ্ছা। তখন আর আমি কারোর সাথে কথা বলতাম না, তখন আমার তো মুখই থাকতো না ওই ছেলের সাথে কথা বলার, আর কি কথা বলবো। রাইট। তারপর একটা পর্যায়ে গিয়ে আমি একটা জব নেই ওয়ারিতে, তো একটা ভালো একটা শপে জব নেই, ওইখানে আমার মানে যে ম্যানেজার ছিল একটা মেয়ে, আমার ভালো ফ্রেন্ড ছিল, আমার সাথে ঝগড়া হয়ে ও আমার এই ফ্রেন্ডকে এই ছবিগুলো দিয়ে দেয়, আমার এই ছবি। আমার ফ্রেন্ড, আমি মানে প্রচণ্ড রকমের কান্না করি, বলতেছে দেখ দেখ এটা তুই, কত জঘন্য দেখতে তুই, মানে এই কথাগুলো আমাকে বলে আমার ফ্রেন্ড। তো বলতেছে তোর এইভাবে কথাগুলো বলার কারণ হয়েছে এটাই, যেন তুই ভুল কেন করলি, তুই এটা কেন করলি। তো তখন আমি ওরে বলছিলাম, আচ্ছা তুমি যে কাজটা করছো, একটা মেয়ে আর একটা মেয়ের সুখ কখনো দেখতে পারে না, আজকে না হোক কালকে যদি ওর সাথে আমার ঝগড়া হয় আর ওর যদি এটা দিয়ে আমার সাথে ব্ল্যাকমেল করে, ঠিক তার কিছুদিন পরে মেয়ের সাথে আমার ঝগড়া হয়েছে, ওই মেয়েটা আমাকে বলতেছে তোর এগুলো আছে, তোর কি মনে আছে? আমার কাছে কিন্তু আছে, আমি এগুলো দিয়ে কিন্তু তোর অনেক ক্ষতি করতে পারি। আমার আর কিচ্ছু বলার ছিল না, আমি মাথা নত করে ওইখান থেকে চাকরি ছেড়ে চলে আসছি। তো একটা ছেলের সাথে আমি রিলেশন করতে চাই, এরকম ওর থেকে আমি সরে যাব। তো একদিন আমার মনে আছে, সত্যি কথা, আমি ওই ছেলের সাথে রিস্কায় বসছিলাম, হাত ধরেই বসেছিলাম। রিস্কায় বসছিলাম বলতে আমি রিস্কা উঠতে পারি না, এখনও পর্যন্ত পারি না, আমার ভয় লাগে, তো আমি ছেলেটা হাত ধরে বসছিলাম। এটা ওকে আমি সত্যিটাই বলছি যে হ্যাঁ। তো এইটা জানার পর ওই ছেলেটাকেও আমার নিউড পিক দেওয়ার পর ওই ছেলে আমার এলাকায় এসে আমাকে থ্রেট দিয়ে যায় যে এই তুই কারে বিলিভ করছস, কোন ছেলের সাথে রিলেশন করছস, আজকে আমি যদি চাই তাহলে তোর এমন অবস্থা করবো, তোর প্রস্টিটিউশন করা ছাড়ার কোনো উপায় থাকবে না। এই ছেলেটা এইভাবে আমাকে গালাগালি করে যায়, তুই খারাপ, এটা সেটা এগুলো বলে। তারপর এই ইম্প্যাক্টগুলো খেয়াল করবেন প্রিয় শ্রোতা, যে ও কী পরিমাণ একটা জায়গায় বন্দি হয়ে গেছে এবং ওকে এই ছবিগুলো দিয়ে কী পরিমাণ ব্ল্যাকমেল করা হচ্ছে। একটা হচ্ছে যে শাস্তি দেওয়ার, একটা হচ্ছে পুরো জীবনটাকেই একটা খাঁচার মধ্যে বন্দি করে ফেলা, এবং সে কাজটা কিন্তু এই ছেলেটা ওকে করছে, এবং ও ইমোশনালি বারবার এই ছেলেটার কাছে ফিরে আসতেছে, কোনো উপায় নেই বলে। হ্যাঁ, উই পোকা যেরকম আগুন দেখে আগুনের উপর ঝাঁপায় পড়ে, তারপরে দুটো পাখা হারায় সুরসুর করে ওখান থেকে ফিরে আসে অথবা মারা যায়, ওর অবস্থা হয়েছে ঠিক সেরকম। বলেন তারপর ওর থেকেও সরে গেলাম। সরে যাওয়ার পর লাস্ট আমি একটা ছেলের সাথে রিলেশন করি, ওই ছেলেটা আমার সব জানতো, আমি ছেলেটাকে সব বলছি যে আমার এগুলো হয়েছে, ও আমার সাথে এরকম ব্যবহার করে, সব কিছু জানার পর ছেলেটা আমাকে প্রচণ্ড রকমের লাভ করে। তো এই ছেলেটা মানে সব জেনে শুনে ও আমাকে প্রেম করতে চায় না, আমাকে বিয়ে করতে চায়। তো একদিন ওর সাথে আমি মিট করার পর মানে সব কিছু বলার পর আমি অনেক কান্না করি, মানে কান্না পেয়ে যায়। তো ওই ছেলেটা আমাকে বলে যে আমি তোমার সাথে প্রেম করব না, আমি তোমাকে বিয়ে করব। তো সেই দিনের পরে আরেকদিন মিট হয়, তখন দুষ্টামি করতে করতে সত্যি কথা যেটা, আমি ওই ছেলের গালে একটা কিস করি। ওই ছেলেটাই বলছিল ওর ফ্রেন্ডদের সামনে, ওর ফ্রেন্ডরা বলতেছিল আমার ভাবি, বলতেছে তোর ভাবি হয় না, আমার বিশ্বাস হয় না এটা আমাদের ভাবি। পরে আমি বলছি কি করলে বিশ্বাস হবে, বলতেছে যে আচ্ছা তাহলে ওর ভাইকে একটা কিস করেন তাহলে বিশ্বাস হবে। তো আমি তখন ওর গালে একটা কিস করি, সেটাও আমি ওরে বলে দিয়েছে আমি না এটা করে ফেলছি, আমি এটা করছি। তো তখন এটা নিয়েও অনেক কাহিনী, ওই ছেলেকেও জানা তাই শোনায়, তো এগুলো চলতে থাকে। তো একটা পর্যায়ে হঠাৎ করে একদিন মানে বলতেছে ওর নামে নাকি কোন জায়গা নিয়ে মামলা হয়েছে, ও এখন পলাতক, যে আমি এখন পলাতক আছি, আমি কয়েকদিন ঢাকার বাইরে থাকবো, তুমি টেনশন করো না, আমি সুযোগ পেলে তোমাকে ফোন দিব। আমি তো কান্নাকাটি শুরু করে দিছি, আল্লাহ এটা কি হইলো। তো আমি বললাম যে কি এমন হলো যে তোমার পলাতক থাকতে হবে, বলতেছে আমি ঢাকাতেই থাকতে পারবো না। তো বললাম আচ্ছা ঠিক আছে থাকো,
না ওর বাসা বাড়ি চিনতেন? ভালোভাবে থাকো না, বাসা বলতে ওর বাসা চিনতাম না, আচ্ছা এমনিতে ওর জানতাম যে ওইখানে থাকে। তো ওর তারপর হঠাৎ করে মানে 2-3 দিন যায়, ফোন দেয় না। তারপর 2-3 দিন পর একদিন ফোন দিয়ে বলে যে মানে অনেক নীরব একটা বন্ধ একটা জায়গায় বসে বলে, দেখো আমাকে আটকে রাখছে এখানে, এমন একটা অবস্থা, মানে পলাতক থাকতে হচ্ছে, আমাকে পুলিশ পাইলে নিয়ে যাবে। সে কেন, জায়গা নিয়ে কি হয়েছে আমাকে বলো। বলতেছে যে আসলে জায়গাটা যার থেকে নিছে এটা নিয়ে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা ঠিক আছে। তারপরে একটানা 2 সপ্তাহের মতো কোনো নেই, খবর নাই, একেবারে টোটালি কথা বন্ধ। হঠাৎ একদিন এই কথা বন্ধের এই মাঝখানে হঠাৎ একদিন আমি খাওয়া দাওয়া করতেছি, মানে কেন জানি আমার খাবার নামতেছে না গলা দিয়ে, খেতেই পারতেছি না, এত খারাপ লাগতেছে, মানে বুঝাইতে পারবো না, কেমন যেন লাগতেছে। তোর ফোন দিতেছি, ফোন কোনোভাবেই পাচ্ছি না। তারপর আমি ওর ফ্রেন্ডের দোকান চিনতাম এলিফ্যান্ট রোডে, তো আমি ওর ফ্রেন্ডকে ফোন দিয়ে বললাম তার কিছুদিন পরে, মানে 2 সপ্তাহ যখন শেষ, বললাম যে আসলে আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আসো। আমি ওর দোকানে গেলাম, বললাম যে তুমি একটু ওরে ফোন দিয়ে আসতে বলো, আমি আসছি, তুমি বইলো না। পরে বলতেছে আসতে বললে এখন তো পারবো না, আমার দোকান বন্ধ হলে তারপর আসতে বলবো, তুমি বসো। তো দোকান বন্ধ হতে তখনও 4-5 ঘন্টা বাকি, আমি একটানা 4-5 ঘন্টা বসে আছি ওইখানে। পাশে আবার ওর আরেক ফ্রেন্ডের দোকান ছিল, তো ও পাপ্পুকে ফোন দিয়ে বলতেছে যে তুই মানে ওই ফ্রেন্ডের দোকানে আয়। কোথায় দোকানগুলো? আমি আসতেছি এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোডে কিসের দোকান? কম্পিউটারের। আচ্ছা, মানে আলটিমেটলি হচ্ছে ওদের ফ্রেন্ডদের হচ্ছে কম্পিউটারের দোকান। কম্পিউটারের দোকান ছিল। তো এখানে বসে আছি, এখন ও বলতেছে যে অনেক দিন যাবত কথা হয় না, এখন ও বলতেছে যে পাপু একটু তুই আয়, দোকানে আয়, তোর সাথে দরকার আছে। তো অন্য একটা ফ্রেন্ডের দোকানে ও আসছে শুনলাম। তো এখন আমি এই ফ্রেন্ড যার কাছে আমি আসলাম, আমি তারে বলতেছি যে ও আসছে, বলতেছে চলো তুমি। তো আমাকে নিয়ে গেল। আমি মানে এতদিন যাবত যে কথা হচ্ছে না বা ঝগড়া হয়েছে, আমি সব কিছু ভুলে গিয়ে আমি দৌড় দিয়ে ওর সামনে যে বলতেছি তুমি আসছো। পরে আসছো বলে 2টা হাত আমি ধরছি। হাতটা ধরার পর আমি মানে দেখি যে ও 2 হাত ভর্তি মেহেদি দেওয়া। তো তখন আমি মানে কেন জানি নিজের মন থেকে হঠাৎ করে মুখ দিয়ে বলে ফেলছি তুমি বিয়ে করছো। বলতে চাই নাই, কেন যেন বের হয়ে গেছে মুখ থেকে। অন্য কথাও তো বলতে পারতাম, বা বিয়ে ছাড়া কি মানুষ মেহেদি দেয় না, দিতেই পারে। আমার মুখ থেকে ওইটাই বেরিয়েছে। বলতেছে আরে বোকা, আমি তো আমার কাজিনদের বাসায় ছিলাম, আর কাজিনরা সবাই মেহেদি টেহেদি দিছে, এতদিন পর গেছি, আমাকেও জোর করে দিয়ে দিছে। আচ্ছা ভালো কথা দিছে। বলতেছে দেখো মেহেদি দিছি, তোমার নাম লেখা আছে হাতে। দেখলাম হ্যাঁ সত্যি আমার নাম দেয়াই আছে। তারপর অনেক খুশি হইলাম যে যাক শেষ পর্যন্ত মিল টিল হলো। হঠাৎ করে একদিন মানে ওর সাথে দেখা হয়েছে টিএসিতে। ওর সাথে দেখা হয়েছে দেখে ওর হাতে একটা আংটি পরানো ছিল। বলছি তুমি তো আংটি পরো না, গোল্ডের, তাও আবার কিসের এটা? পরে বলতেছে না দুলাভাইয়ের আংটি, এটা আমি একটু পরে আসছি, মানে আমার মা তো সব স্বর্ণের জিনিসগুলো নামেছে, তো এটা একটু দেখলাম, দেখার পর আমি পড়ছি। আচ্ছা ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার মন বলতেছিল ও বিয়ে করে ফেলছে। তারপর ও আমাকে বলে না। তো হঠাৎ করেই ও টিএসসিতে আমরা বসার পর আমি কেন যেন বলছি দেখো তো কয়টা বাজে। ওর ফোনটা বের করে জাস্ট ওই লক বাটনের চাপ দিছে দেখার জন্য কয়টা বাজে। আমি না কি দেখলাম, আমার মনে হলো যে ওর ফোনের মধ্যে ওয়ালপেপারে ছবি দেওয়া, সেটা হচ্ছে বিয়ের ছবি। দেখার পর মানে আমি ফোনটা একটু দেখি, ও দিবে না। আমি তো অনেক জোরাজোরি করে ফোনটা হাতে নিলাম, নেওয়ার পরে দেখতেছি যে ওর বিয়ের ছবি। তারপর ফোনটা ছবি বলতে ও বিয়ে করছে। হ্যাঁ, সেটা কি ছবিতে কি ছিল? ও আর ওর ওয়াইফ। ওর ওয়াইফের ছবি, মানে একদম বিয়ের সাজগোজ সহ। ওকে, আমরা একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। যা হবার সেটা তো হলোই না, এবং এটা আপনারা হয়তো বা গেসই করেছিলেন যে ঠিক আছে এখন পর্যন্ত তো যেটাই ভেবেছিলাম সেটাই হবে, মেয়েটার কপালে তো এটাই আছে। কিন্তু আসলে কি তাই? ভাবনার সাথে জীবনের যে ঘটনাগুলো ঘটে সেটার আসলে মিল খুব কমই থাকে। ছোট্ট একটা বিরতির পর রাত 1টায় যখন ফিরবো তখন বুঝবেন যে ভাবনাটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা শুনছি সিক্রেটস। এটা কতদিন আগের ঘটনা এই বিয়ের ছবিটা দেখা? 9 মাস। প্রায় 9 মাস। ওকে, তারপর
তারপর আমি ওর বিয়ের ছবি দেখলাম, দেখার পর মানে ওই মুহূর্তে কি করতেছিলেন আপনি দেখার ওই পর? মুহূর্তে তো আমি দাঁড়ায় ছিলাম। হঠাৎ করে দেখার পর মানে আমার অবস্থা এমন হয়েছে যে কথা বলার মতো ভাষা ছিল না, আমি সেন্সলেস হয়ে গেছি। তারপরও আমাকে নিয়ে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে নিয়ে যায়। ডাক্তার বারবার বলতেছিল যে কে হয় নাকি? হ্যাঁ, যে মেয়েটার কি হয়েছে, ওর হার্টবিট এত বেড়ে গেছে কেন, ওর কি হয়েছে। অবাক হয়েছি তখন আমি। ও ওদের কাছে বলতেছিল যে এই মেয়েটার বয়ফ্রেন্ড বিয়ে করে ফেলছে, আমি ওর ফ্রেন্ড হই। মানে এই কথাটা ও ডাক্তারকে বলে, আর আমার কানের কাছে এসে বলে যে তুই যদি এদিকে বলস যে আমি তোর বয়ফ্রেন্ড হই তাহলে আজকে সব শেষ। এত কিছুর পরেও সেই ধরনের কথা বলতেছে? আচ্ছা, এবং আপনি সেটা শুনতেছেন, তারপর আপনি কি করলেন? চুপচাপ? আমি তো তখন স্যালাইন চলতেছে, তখন ডাক্তার আসলো। আসার পর বলতেছে যে যে বিয়ে করে ফেলছে, হ্যাঁ তুমি কোন অংশে কম আছো, যে তোমার হারাইছে ও তোমারে হারাইছে, তুমি কাউরে হারাও নাই, এরকম ডাক্তার ভাবে এগুলো সান্ত্বনা দিচ্ছে। তো ওর ফ্রেন্ডরা আসলো, মানে আমি বারবার ওর দিকে তাকাচ্ছি আর মানে কেমন জানি একটা ফিলিংস হচ্ছে, আর আমি অনেক কান্না করতেছিলাম। ডাক্তার বলছে তুমি যদি এইভাবে কান্না করো তাহলে তো তুমি এই বয়সে হার্ট অ্যাটাক করবা। রাইট। তারপর ওখান থেকে বাসায় যাই। বাসায় যাওয়ার পর মানে এরকম আবার ও আমাকে বোঝায় যে আমরা বিয়ে করব, যে এটা আমার মানে পরে শুনতে পারি যে ওর হাতে যে নামটা লেখা ছিল সেটা আসলে আমার যেই নাম, ওর নামে নাম ওর বউয়ের একই নাম, আমিও গেস করছিলাম আর কি। হ্যাঁ, আর ওর বউটা হচ্ছে ওর আপন মামাতো বোন। আর সবচেয়ে বড় কথা, ওর কাছে যে আমি সব কিছু শেয়ার করতাম আমার ফ্যামিলির, ও এইগুলো আমাকে অনেক খোঁটা দিত। তোর বাবা এটা, তোর মা এটা, মানে আমাকে এগুলো সম্পর্কের বলতো। যখন খুব তিক্ত জিনিসগুলো চলে আসে হ্যাঁ। তখন এগুলো নিয়ে মানুষ কোটা দেয়। হ্যাঁ, মানে তখন বলতাম যে তখন আমি বলছিলাম আমার শ্বশুর কি করে, তো ওর শ্বশুর ওই জায়গার অনেক নামি দামি একটা লোক। তখন বলছে হয়তো এই জন্যই তুমি আমার এই বিয়ে করো নাই। তো ও এসব বলতো। আর তারপর ওর একটু ইউ ক্যান নো ইউ ক্যান ক্রাই, আপনি আরামসে, সমস্যা নাই। আপনি যদি কাঁদতে চান কাঁদতে পারেন, কোনো সমস্যা নাই, রিল্যাক্স। সমস্যা নাই। তারপর ও বলতো যে তোর মতো ফকিন্নিকে আমি কেন বিয়ে করব, তোর মতো ফকিন্নিকে আমি কেন বিয়ে করব, তোর বাবা 2 বিয়ে করছে, এটা সেটা। এগুলো বিয়ের পরে বলতো? হ্যাঁ। তারপর বুঝাইতো যে আমি ওরে ছেড়ে দিব, আমি ওরে চাই না, আমার বাবা মা জোর করে আমাকে বিয়ে দিছে। বলতেছে যেন সব কিছু হঠাৎ করে হয়ে গেছে, জোর করে বিয়ে দিছে, আমি বিয়েটা করতে চাই নাই। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে তোর যা হওয়ার হয়েই গেছে। বলতেছে বিশ্বাস করে ওর সাথে আমার ফিজিক্যাল হয়নি। আমি বলছি বিয়ে করছে ফিজিক্যাল হয় নাই? বলছে না, কাবিন হয়েছে ওর বাসায়, আমি আমার বাসায়। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এরকম হঠাৎ করে একদিন ওর ফোনে আমি দেখলাম যে ওর বউর রুমে বসা, মানে বাসর রাতের ছবি যেটা বিয়েতে তোলা হয়। আপনার সাথে তার মানে রেগুলারও মিশতো, বিয়ের পরেও মিশতো? হ্যাঁ। ওকে। তারপর ওই ছবিটা দেখার পর আমার ওই দিন অনেক অবস্থা খারাপ হয়ে যায়। মানে যখন এগুলো দেখি তখনই তো আমার প্রায় অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তারপর ওর এগুলো দেখার পর আমি বলছি যে তুমি সব কিছু বাদ দাও, তুমি যদি আমার বিয়ে করা হয় তুমি ডিভোর্স করো। ও বলতেছে হ্যাঁ আমি ডিভোর্স করে তোমার বিয়ে করব। তো আর সবচাইতে কি যে ওর সাথে যখন ঝগড়া হয় ও আমাকে বলে যে তুই আমি ছাড়াও তোকে অনেক ছেলেরা ইউজ করছে। তখন আমি বলছি তুমি দেখছো, তুমি নিজে জানো, তোমার মন জানে যে আমি কি ছিলাম। যেই ছেলেটা কন্টিনিউয়াসলি এসব কাজ করতো এবং আপনাকে সে গল্পটা বলতো, সেই ছেলের মুখ দিয়ে ধরনের কথা বেরোতো কিভাবে, এবং আপনি সেগুলো আবার ডিফাইন করতে চেতেন কিভাবে? মানে আপনি সেগুলো ডিফাইন করতেন কেন? তারপরেও আপনি ওর কাছে জায়গা চাইতেন যে বিয়ের পরেও যদি একটু জায়গা হয় বা এরকম সম্পর্কটা যদি স্বাভাবিক থাকে। মানে আপনার টার্গেটটা কি ছিল বলেন তো, ফ্র্যাঙ্কলি বলেন। মানে আপনি নিজেকে ছোট মনে করেন না, এটা হয়, ইমোশনালি হয় এরকম। বলেছি যে যাই হোক, আমি ওরে বলছি যে দেখো আমি আমার সংসারে কখনো সুখ দেখি নাই, আমি চাই যে আমার একটা সংসার হোক, আমি ভালো থাকি, আমার বাবা মা যেটা করছে সেটা যেন আমার সাথে না হয়।
ওরে আমি অনেক রিকোয়েস্ট করছি, দেখো আমি ছোটবেলা থেকে বাবা যতটুকু সুখ দেখ সেটা বড় আচ্ছা কথা মামা, না। আমি আপনাকে থামাচ্ছি। আপনি কি বলতে পারেন ওকে আমি জানি, কিন্তু 9 মাসের ঘটনাটা আমি আনতে চাই, যে 9 মাসের বিয়ের পরেও আপনি ওর সাথে একটা সম্পর্ক মেনটেন করেছেন, রাইট? হ্যাঁ, আচ্ছা, তো এই সম্পর্কটা মেনটেন করেছেন, ও আপনাকে কি কথা দিয়ে সম্পর্কটা মেনটেন করেছে যে বিয়ে করবে আপনাকে? বিয়ে করবে। বিয়ে করার সিস্টেমটা কি হবে? ওর ওয়াইফকে ডিভোর্স দিবে? হ্যাঁ। আচ্ছা, এই ছেলেটা করে কি আসলে, পেশায় কি করে? কিছু করে না। কিছু করে না। আপনি এটা জানতে পেরেছেন। আমাকে কয়েকটা জিনিস বলেন। আপনি অনেক বিবেকবান মানুষ, আমি বিশ্বাস করি। 22-23 বছর বয়স আপনার। একটা হচ্ছে ছেলেটা কিছু করে না, 2 হচ্ছে এই ছেলেটা ড্রাগ নেয়, 3 হচ্ছে এই ছেলেটা এই অনেকগুলো মেয়ের সাথে এ ধরনের সম্পর্ক ছিল, 4 হচ্ছে আপনি তাকে যতটুকু কাছে থেকে মিশে দেখেছেন সে যতটা ফিজিক্যালি আপনার সাথে ইনভলভ ততটা মেন্টালি ইনভলভ না, আপনার সাথে কথাবার্তা বলে আমার কাছে যেটা মনে হচ্ছে। 5 হচ্ছে সর্বশেষ পেরেক, সেটা হচ্ছে একটা মেয়েকে সে আপনাকে না জানিয়ে বিয়ে করেছে এবং মিথ্যা কথা বলেছে, মামলার কথাটা মিথ্যা ছিল, রাইট? ওকে, এত কিছুর পরেও আপনি তাকে জায়গা দিচ্ছেন কেন আপনার কাছে? এই প্রশ্নের উত্তরটা শুধু আপনি আমাকে দেন, যা মনে আসে। মানে আমি আপনাকে দোষ দিচ্ছি না, মন থেকে যেটা আসবে সেটাই বলেন। লাভ করি তাই। এক্স্যাক্টলি, লাভ করেন তাই, ঠিক এটা না, এটা লাভ না, এটা আমি বলি ইমোশন, ব্লাইন্ড ইমোশন। লাভ করেও মানুষ যুগের পর যুগ সেই মানুষটার কাছ থেকে দূরে থাকতে পারে, এটাও লাভ, কিন্তু এটা একটা ইমোশন এবং এটা খুব মারাত্মক রকমের ভুল একটা ইমোশন। আমরা যখন এই ইমোশনের মধ্যে থাকি আমরা বুঝি না যেটা ভুল, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং এটা মেয়েদের সাইড থেকে খুব বেশি হয়। আমি আজকে ফ্র্যাঙ্কলি কথাটা বলতে পারি, কারণ তারা খুব বেশি আবেগপ্রবণ হয়। এবং একটা কথা আছে না, যে কোনো আমার এক বন্ধু বলেছিল এক সময়, যে একটা মেয়েকে যদি তুমি খুব সুন্দর করে যদি ডিরেক্টলি প্রপোজ করো, আই ওয়ান্ট টু মেক সামথিং স্পেশাল টাইম উইথ ইউ, মেয়েটা হয়তো তোমার গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দেবে। কিন্তু তুমি যদি খুব সুন্দর করে 5টা কবিতা নিয়ে গিয়ে তাকে যদি লিখিয়ে বলো যে আমি আসলে এই ধরনের একটা সময় চাচ্ছি তোমার কাছ থেকে, সে তোমাকে সময়টা দিবে, বিকজ ন্যাচারালি দে আর লাইক দিস। সো ওই জায়গাটা থেকে একটা মেয়ের হয়তো ভুল করাটা স্বাভাবিক, কিন্তু ভুলের তো একটা লেভেল থাকে। আমরা মমর দিকে আঙ্গুল তুলতে যাই না, এরকম ভুল হয়, অনেক মানুষেরই হয়। আপনি এখনো কি তাকে লাভ করেন? মানে তাকে নিয়ে আপনি এখনো ঘর বাঁধার স্বপ্ন দেখেন? মানে এত কিছুর পরে, বিয়ের আগে আপনার গায়ে হাত তোলা, আপনাকে বাদ দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করা, এত খোঁটা দেওয়া, এত কিছু করা, তারপরেও আপনি ওকে নিয়ে সংসার করার চিন্তা করছেন, এবং সেটা আপনার জীবনের একটা পূর্ব অভিজ্ঞতা আছে আপনার বাবা মাকে নিয়ে, তারপরেও মানে এতটা বেশি ইমোশনাল কি আসলে হওয়া উচিত? কি পেয়েছেন জীবনে, কি পেলেন এটা করে আসলে? ওর ওয়াইফ জানে আপনাদের সম্পর্ক? সবাই জানে। ওর ওয়াইফও আমি জানে? বোনকেও একদিন আমাদের ছবি মানে আপনি না পাঠিয়েছেন? পেরে হ্যাঁ। না পেরে যে আপু ওর বিয়ের আগে, যে আপু দেখো তুমি তো একটা মেয়ে মানুষ, তুমি বুঝো, ওর ছাড়া আমার পক্ষে সম্ভব না। ওর বোন আমাকে বলছে যে তুমি যদি ভালো মেয়ে হতে তুমি কোনোদিন এটা করতে না, আমার ভাইয়ের সাথে তোমার সবাই বিয়ে মেয়েদেরকেই সম্ভব না। দোষটা দেয়, সবাই মেয়েদেরকেই দোষটা দেয়। এটা তো আসলে আমাদের সমাজের একটা নিয়ম হয়ে গেছে। মনে করে সবাই যে একটা মেয়ে যদি না চায় তাহলে এটা সম্ভব না। হ্যাঁ, হয়তো কথাটা সত্য, কিন্তু দ্বিপাক্ষিকভাবেই জিনিসটা আসলে অপরাধী হওয়ার মতো বিষয়। হ্যাঁ, তোর ওয়াইফ জানে বিষয়টা? বিয়ের আগে জেনেছে না বিয়ের পরে জেনেছে? বিয়ের আগে থেকে সবাই জানতো। ওর ওয়াইফও জানতো বিয়ের আগে থেকে বিষয়টা? সবাই জানতো। তারপর ওকে বিয়ে করেছে? তো ওর মানে বিয়ে হয়ে যাওয়ার পর আমি বলতেছি দেখো ওর বাবার তো সব আছে, আমি ওরে বুঝেছি ওর বাবার সব আছে, ওর চাইলে ওর এখন উঠে আনো নাই, ওর বাবা চাইলেই ওকে অনেক ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারবে, বা ও ডাক্তার হবে, ওর অনেক ইচ্ছা, ওর স্বপ্ন, তো তুমি ওর ডাক্তার হতে দাও, চল আমরা বিয়ে করে ফেলি। আমার বাবার তো কিছু নাই, আমার তো কিছু নাই, আমি তো শুধু তোমার চাইছি, কারণ আমি আমার ফ্যামিলি থেকে সুখ চাইনি। আর তোমার ওর হ্যাঁ ও কি বলে? অনেক বড় লোক, ও ও কি ঠিক বলে? আছে, ও বলে হ্যাঁ তোমার আমি পাগলের মতো লাভ করি, এটা সেটা। আমি দেশে আসার পরও স্যাভলন খাইছি, তাও সেটা ওর ভিডিও কলে ওর সামনে, ও বলে আমার সামনে খা। না ঠিক আছে, আপনি যা করেছেন ওর সাথে ভিডিও কলিং করেছেন আপনি, এগুলা বুঝতে পারছি, কিন্তু তো- ও কি আপনাকে বিয়ে করবে এরকম কোনো কথা দিয়েছে? দিচ্ছেই তো। দিচ্ছে। আপনি কি চান ওকে বিয়ে করতে? না, আমি যেখানে আমার কাজিন, আমার ছোট বোন, আপন ছোট বোন, ওর কাছে পর্যন্ত আমার এই ছবিগুলো গেছে। মানে এখন সবার কাছে ছবি টবি যাওয়া শেষ? শেষ। এখন আমি, আমার ছোট বোন আমার সাথে কথা বলে না, আমার কাজিন আমার সাথে কথা বলে না। ইভেন একদিন ও আমার আব্বুকে ফোন দিয়ে, মানে ওর সাথে আমি বেরোইছি, ও আমার আব্বুকে ফোন দিয়ে বলে মেয়ে কোথায় যায় কোনো খবর রাখেন, আপনার মেয়ে খারাপ, এটা সেটা, আপনার মেয়ে ছেলেদের সাথে এগুলো করছে, আপনার মেয়ের ছবি দেখবেন। ছি ছি ছি। আমার আব্বুকে বলে যে আপনার মেয়ের নিউড পিক দেখবেন আপনি, আমাকে মানে বলে যে তোরে আমি পর্ন স্টার বানাবো, আমাকে এগুলো বলে ও কি কি আছে ওর কাছে? সব কিছু।
কি পরিমাণে আছে? এখন আর ব্ল্যাকমেল করে না এগুলো দিয়ে, কিন্তু আছে, এগুলোর কাছে আছে। আপনি কোনো অ্যাকশন নেননি কেন? ওর কোনো ক্ষতি হোক আমি এটা চাই না, আমি এখনো চাই না ওর কোনো ক্ষতি হোক। ওর- আর এই জন্য বলতেছি, যদি পারেন প্লিজ ওর নামটা যেন না উচ্চারণ হয়, ওর নামটা যেন না আসে, তাহলে তো ওর ফ্যামিলির কেউ এটা শুনলে বুঝে যাবে, কারণ ওর ফুল ফ্যামিলি স্টোরিটা জানে। ওর ফুল ফ্যামিলি জানে স্টোরিটা? ফ্যামিলির দিক থেকে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয়নি? ওর ফ্যামিলি কোনো অ্যাকশন নেয়নি? ওই যে শুধুমাত্র আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো না, এই জন্য। আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো না সেটা তো অন্য হিসাব, কিন্তু ও যে এটা করতেছে এটা তো ক্রাইম, অনেক বড় ধরনের অপরাধ। সেটার না, জন্য এখন ফ্যামিলি আমার কি সাথে করেছে? কথা বলে এটা ওর ফ্যামিলি জানে না। এখন তো অন্য হিসাব। আপনার সঙ্গে যেটা করে, আপনাকে যে ব্ল্যাকমেলটা করেছে বা যেসব ডকুমেন্টস নিয়ে, আপনাদের নুট ছবি ভিডিওসগুলো নিয়ে যে ব্ল্যাকমেলটা আপনাকে করে, এটা তো ভয়ানক রকমের অপরাধ। এটা যদি ওর ফ্যামিলি জেনে থাকে, সেটার ব্যাপারে ওর ফ্যামিলি কোনো স্টেপ নিয়েছে? না, কোনো স্টেপ নেয়নি। আমাকে দোষ দিস আপনি কি স্টেপ নিয়েছেন? লিগালি আপনি কি স্টেপ নিয়েছেন? কিছু না। কখনো থানা পুলিশ করেছেন? না, করতেও চাই না। আমি কিছুদিন আগেও ও বলতেছে যে ও কুমিল্লা, মানে ওর ফ্যামিলি নাকি ওরে নিয়ে কুমিল্লা গেছে। ও বলতেছে আমি একা একা আসছি, এদিকে এই অবস্থা। আমি তার কিছুদিন পরে ওর বউয়ের আইডিতে দেখি ও আর ওর বউ একসাথে হাত ধরে হাঁটতেছে, এই ছবিগুলো পোস্ট করছে। তো বুঝতেই তো পারছেন, তো তারপরে আপনি ওর পিছনে কেন লেগে থাকেন? আমি তো ওর বিয়ের পরে আসি নাই, আমি ওর বিয়ের আগে আসছি, সো আমি ওর ছাড়তে পারবো না। আপনাকে আমাদের কিছু বলার নাই, কারণ আপনি নিজের জায়গা থেকে সমস্ত রকমভাবে সারেন্ডার করে আছেন। তবে এটা একটা সিচুয়েশন, প্রিয় শ্রোতা, এসা সিচুয়েশন, এটা হতে পারে। এমনভাবে জড়ানো উচিত নয় যেই জড়ানোটা শুধু আপনাকে না, আপনার পরিবারকে শেষ করে দিতে পারে। ও স্বেচ্ছায় এগুলা করেছে এবং ও এক ধরনের স্বীকারোক্তি দিয়েছে আজকের এই অনুষ্ঠানে, এবং এটা এক ধরনের বড় ধরনের সুইসাইড নিজেকে। আমি ওকে বেঁচে থেকেও মরে যাওয়া। ওর দিকে আঙুল তুলবেন না, ওকে হয়তো অনেকে গালি দিচ্ছেন, ওকে হয়তো অনেকেই বোকা বলতেছেন, কিন্তু এর চেয়েও ভয়ানক পরিস্থিতি আপনাদের হতে পারে। এই ইমোশন নামক বিষটা যারা পান করে এবং লজিকের ধারে কাছে থাকে না, তাদের জীবনটা অনেক ভয়াবহ হতে বাধ্য। আমাদের আজকের এই যে মমো, সেই মমো হচ্ছে তার বেস্ট এক্সাম্পল। ইমোশন থাকবে, কিন্তু সেটার একটা সুন্দর শেপ থাকবে। সেই শেপটা যদি না থাকে, তাহলে ইমোশন আপনাকে কিল করবে। ইমোশন ইজ আ পাওয়ার, অ্যান্ড পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। এটা কিন্তু আমার কথা না, এটা খুব বিখ্যাত একজন মনীষীর কথা। শক্তি আপনার কাছে আছে, সেই শক্তি যদি নিয়ন্ত্রণ করার ক্ষমতা না থাকে, তাহলে সেই শক্তি আপনাকে কিল করবে। ঠিক সাপের মতো, সাপ ছোবল দেয়, সেই সাপটাকে যদি আপনি ম্যানেজ করতে না পারেন, তাহলে সাপ কিন্তু আপনাকে মেরে ফেলবে। আর যদি ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার মধ্যে বিশেষ ক্ষমতা আছে, মানুষজন আপনাকে সেই জায়গা থেকে, দৃষ্টিভঙ্গি থেকে দেখবে। সো কেন বললেন আপনি আজকের এই সিক্রেটসগুলো লাখ লাখ মানুষের সামনে? বললাম কারণ আমি এখন তো আর দেশে থাকার মতো কোনো ওয়ে নাই, কারণ আমি না পারতেছি ওরে ছাড়া থাকতে, না পারতেছি ওরে নিয়ে থাকতে, কারণ ও আমাকে বিয়ে করতেছে না, বলতেছে করব, করে না। এতদিন বলছে ডিভোর্স করবে, এখন বলে যে ডিভোর্স করতে পারবো না, ওর জায়গায় থাকবে তুমি, তুমি যদি বিয়ে করো তো করতে পারো। তার মানে আমি যদি ভুল না করে থাকি, ও বৈবাহিক সম্পর্কে যাওয়ার পরেও আপনাদের মধ্যে অনৈতিক সম্পর্ক আছে? হ্যাঁ। আর লাস্ট কবে হয়েছে এই সম্পর্কটা এখানে আসার? আপনি আজকে এখানে বসে আছেন সেই হিসেবে? পরশুদিন। কত পরশু? না সরি, গতকালকে। গতকালকে, মানে গতকালকে আপনার সঙ্গে এই ধরনের সম্পর্ক ছিল। আপনি যখন বিরতিতে ছিলাম তখন আপনাকে একটা ছেলে বারবার ফোন দিচ্ছিল, এই ছেলেটাই সেই ছেলে? কি জানতে চাচ্ছিল? কোথায় জানতে এসেছেন চাচ্ছে আপনি? আমি কোথায় আসছি, কই গেছি। ও ভয় পেতেছে আমি ওরে ফাঁসায় দিয়ে, বলতেছে ওইখান থেকে যদি কোনো ফোন